আমরা আজকে যে অধ্যায়টা করতে যাচ্ছি অধ্যায়টার নাম কি? নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ। নগদ প্রবাহ বিবরণী এটাকে আমরা বিশ্লেষণ করব। এই তো মানে নগদ প্রবাহ বিবরণী আমরা কিভাবে তৈরি করব এবং নগদ প্রবাহ বিবরণী কিভাবে বিশ্লেষণ করব, এই হলো আজকে আমাদের অধ্যায়। তো এই যে অধ্যায়টা, এটা একটা কমন অধ্যায়। কেন কমন অধ্যায়? এই অধ্যায়টা ফাইন্যান্স ফার্স্ট পেপারেও আছে, আবার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেও আছে। সো তোমরা একটু কষ্ট করে যদি অধ্যায়টা শিখে নাও তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। ফাইন্যান্স ফার্স্ট পেপারের 4 নম্বর অধ্যায়টা কভার হয়ে যাবে, আবার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 3 নম্বর অধ্যায়টা কভার হয়ে যাবে। তো এই কারণে আমি এত ইম্পর্টেন্স দিয়ে বলতেছি যে এই অধ্যায়টা আমাদের সবার খুবই মনোযোগ দিয়ে শোনা উচিত, বা শেখা উচিত, যাতে আমরা একসাথে অ্যাকাউন্টিং ফাইন্যান্স দুইটা সাবজেক্টের 2টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারি। ওকে, তো নগদ প্রবাহ বিবরণী নিয়ে আমি একটা ব্রিফিং দিয়েছিলাম, মনে আছে? আমরা এখানে যারা আছি আমরা সবাই নগদান বই করেছি। নগদান বই কি? এই যে আমাদের প্রতিষ্ঠানে যত রকমের নগদ লেনদেন ঘটে, এই নগদ লেনদেনগুলোকে আমরা কি করি? প্রাপ্তি এবং প্রদান দুইটা দিকে বিভক্ত করে লিপিবদ্ধ করি, রাইট? আমরা এমন একটা বই প্রস্তুত করি যেখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলো আসে, কোনো অনগদ লেনদেন আসে না। আর এই নগদ লেনদেনগুলোর দ্বারা যদি আমরা টাকা পেয়ে থাকি, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ বুঝায়, তাহলে আমরা কোথায় লিখি? প্রাপ্তির দিকে, তাই না? আর যদি টাকা চলে যায় সেগুলোকে আমরা কোথায় লিখি? প্রদানের দিকে। ওকে, তাহলে যত রকমের প্রাপ্তি, যত কারণে প্রাপ্তি, সব আমরা প্রাপ্তির দিকে লিখি। যত কারণে প্রদান, সমস্ত প্রদানগুলোকে প্রদানের দিকে লিখি। এবং এটার নাম আমরা কি দিই? নগদান বই, যেটা আমরা 9-10-এ করে এসেছি, বা আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারেও করেছি 2 নম্বর অধ্যায়ে, রাইট? বাট আমরা আজকে যে অধ্যায়টা করতেছি এটা হলো নগদ প্রবাহ বিবরণী। বেসিক্যালি ওই যে নগদান বই তোমরা যেটা জানো, ওই নগদান বইটার আপডেট ভার্সন হচ্ছে কি? নগদ প্রবাহ বিবরণী। নগদান বইয়ে আমরা কি করি? নগদ প্রাপ্তিগুলোকে প্রাপ্তির দিকে লিখি, নগদ প্রদানগুলোকে প্রদান দিকে লিখি। এখন আমরা যদি প্রাপ্তিগুলোকে প্রাপ্তি আর প্রদানগুলোকে প্রদানের দিকে না লিখে এই নগদ প্রাপ্তি এবং প্রদানগুলোকে পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম, এই 3টা ভাগে বিভক্ত করে লিপিবদ্ধ করি, তাহলে আর সেটা নগদান বই থাকবে না, সেটা কি হয়ে যাবে? নগদ প্রবাহ বিবরণী হয়ে যাবে। ওকে, তাহলে নগদান বইয়ের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? নগদ প্রবাহ বিবরণী হয়ে যাচ্ছে। তাহলে নগদান বইয়ে আমরা যেই প্রাপ্তি আর প্রদানগুলোকে লিখি, ওই প্রাপ্তি প্রদানগুলোকেই আমরা নগদ প্রবাহ বিবরণীতে লিখব। বাট প্রাপ্তি প্রদান এরকম 2 ভাগে ভাগ করে লিখব না। প্রাপ্তি প্রদানগুলোকে আমরা কয় ভাগ করে ফেলবো? 3 ভাগ। 1, পরিচালন কার্যক্রম হতে প্রাপ্তি প্রদান বা নগদ প্রবাহ। 2, বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্তি প্রদান বা নগদ প্রবাহ। 3, অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্তি প্রদান বা নগদ প্রবাহ। তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, পরিচালন 1 হলো কি? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। 2 হলো কি? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। 3 হলো কি? অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থাৎ আমরা আমাদের সমস্ত প্রাপ্তি আর প্রদানগুলোকে যদি পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন এই 3 ভাগে বিভক্ত করে কোনো একটা বিবরণীতে প্রেজেন্ট করি, ওই বিবরণীটার নাম কি হবে স্যার? নগদ প্রবাহ বিবরণী। আমার সাথে বলো, কি নাম হবে? নগদ প্রবাহ বিবরণী। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের আর কারো কি কোনো ডাউট আছে নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? তাহলে নগদ প্রবাহ বিবরণী হলো এমন একটা বিবরণী যে বিবরণীর মধ্যে আমরা কি করব? নগদ আন্তঃপ্রবাহ আর নগদ বহিঃপ্রবাহগুলোকে, অর্থাৎ নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানগুলোকে লিপিবদ্ধ করব। স্যার আমরা এখন বড় হয়েছি, আমরা এখন নগদ মানে নগদ, ব্যাংক মানেও কি? নগদই মনে করব। অর্থাৎ নগদ টাকা ব্যাংক টাকা একই জিনিস। আমার যদি নগদ টাকা আসে, ব্যাংকে টাকা আসে, ওই আমরা নগদ প্রাপ্তিই বলবো। আমার যদি নগদ টাকা চলে যায়, ব্যাংক থেকে চলে যায়, আমরা নগদ প্রদানই বলবো, বা নগদ আন্তঃপ্রবাহ বলবো, বা নগদ বহিঃপ্রবাহ বলবো। অর্থাৎ আমরা নগদ আর ব্যাংকে আলাদা করব না, দুইটাকেই আমরা কি বলবো? নগদ। তো যদি আমার নগদ আর ব্যাংকে টাকা বাড়ে, আমি কি বলবো? নগদ আন্তঃপ্রবাহ। যদি নগদ আর ব্যাংক থেকে টাকা কমে, কি বলবো? নগদ বহিঃপ্রবাহ। তো এই নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহগুলোকে আমরা কয় ভাগ করব? 1, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। 2, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। 3, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এভাবে 3টা ভাগে বিভক্ত করে যদি আমরা লিখি, আমাদের এই বিবরণীটাকে কি বলা হবে? নগদ প্রবাহ বিবরণী।
ওকে, তাহলে দেখো আমরা যদি এখন নগদ প্রবাহ বিবরণী কাকে বলে এটার ব্যাখ্যাটা যদি আমরা বা এটার সংজ্ঞাটা ডেফিনেশনটা যদি আমরা দেখি, কি বলা হয়েছে? নগদ প্রাপ্তি বা আন্তঃপ্রবাহ সমূহ এবং নগদ প্রদান বা বহিঃপ্রবাহ সমূহ পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রমের অধীনে বিভক্ত করে যে বিবরণীতে উপস্থাপন করা হয় সে বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলে। ক্লিয়ার? নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে এটা নিয়ে আর কারো কোনো ডাউট আছে? নো। আচ্ছা, আমরা এই সংজ্ঞা থেকে বা এতক্ষণ যা আলাপ করলাম এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নগদ প্রবাহ বিবরণীর 3টা পার্ট থাকবে। কয়টা পার্ট? 3টা পার্ট। ওকে, না 3টা অংশ থাকবে। প্রথম অংশটার নাম কি হবে? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। দ্বিতীয়টার নাম কি হবে? কার্যক্রম হতে নগদ প্রবাহ। তৃতীয়টা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। সহজ। তাহলে আমরা যখন নগদ প্রবাহ বিবরণী করব, আমরা ফার্স্টে কোন অংশটা কমপ্লিট করব? পরিচালন কার্যক্রম, দেন বিনিয়োগ কার্যক্রম, দেন অর্থায়ন কার্যক্রম। ওকে, এই 3টা কার্যক্রম থেকে আমাদের যে নগদটা আসবে এই নগদটাকে আমরা বলবো নিট নগদ বৃদ্ধি। কি বলবো? অথবা নিট নগদ হ্রাস। পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ আর অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ, এই 3টা নগদ প্রবাহকে আমরা যোগ করলাম। করে ধরো যোগফল হলো +100 বা +10,000। আমার এই 3টা কার্যক্রমের যোগফলটা কি? পজিটিভ। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের ব্যবসায় নগদ বাড়ছে, নিট নগদ বৃদ্ধি হয়েছে। ধরো এটার রেজাল্ট হলো -5,000। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যে বছরে নগদ প্রবাহ বিবরণী করেছি ওই বছর আমাদের নগদটা কি হয়েছে? কমছে, অর্থাৎ নিট নগদ হ্রাস। তাহলে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ, এই 3টা অংশের নগদ প্রবাহের সমষ্টি যদি হয় পজিটিভ, আমরা কি বলবো? আমরা যে বছরের নগদ প্রবাহ বিবরণী তৈরি করেছি ওই বছর নেট নগদ বৃদ্ধি হয়েছে। কি হয়েছে? আর যদি এই 3টা অংশের যোগফল নেগেটিভ হয় তাহলে আমরা কি বলবো? আমরা যে বছরে নগদ প্রবাহ বিবরণী তৈরি করেছি ওই বছরে নিট নগদ হ্রাস পেয়েছে। তো যদি নিট নগদ বৃদ্ধির সাথে বা নিট নগদ হ্রাসের সাথে আমরা প্রারম্ভিক নগদটাকে যোগ করে দিই, কি যোগ করে দিই? প্রারম্ভিক নগদটাকে যোগ করে দিই, অর্থাৎ বছরের শুরুর নগদটাকে যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? সমাপনী নগদ প্রবাহ পেয়ে যাব। কি সমাপনী নগদের পরিমাণটা পেয়ে যাব। কি পেয়ে যাব? বুঝছো? তাহলে আমরা যদি নগদ প্রবাহ বিবরণীর কথা বলি তাহলে নগদ প্রবাহ বিবরণীটা কেমন হবে দেখতে? দেখো, নগদ প্রবাহ বিবরণীর ছকটা এরকম হবে। নগদ প্রবাহ বিবরণী। ওকে, যদি আমরা প্রস্তুত করি তাহলে ছকটা এমন হয়। দেখো, এইখানে আমরা কি লিখলাম? বিবরণ। এইখানে আমরা কি লিখলাম? টাকা। এইখানে কি লিখলাম? টাকা। ওকে, ফার্স্টে আমরা কোন অংশটা লিখব? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে, ধরো এইখানে অনেকে আসবে, তার টাকাটা আমরা এখানে বসালাম। এটা হলো 1 নম্বর অংশ। দ্বিতীয় অংশ কি? না, বিনিয়োগ কার্যক্রম হতে, জাস্ট দেখো, নগদ প্রবাহ। ওকে, নগদ প্রবাহ, এই টাকাটা আমরা এখানে বসে, মানে এখানে তো অনেকেই আসবে। 3, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বা আমরা নিট নগদ প্রবাহ বলতে পারতাম। ওকে, এখন এই 3টাকে আমরা যোগ করলাম, এটা কি হলো? যোগফল। এই যোগফলটার নাম কি হবে বলো তো? নিট নগদ বৃদ্ধি। এই যোগফলটার নাম কি হবে? যদি পজিটিভ হয়, আর নেগেটিভ হলে নিট নগদ হ্রাস। এখন এই নিট নগদ বৃদ্ধি বা নিট নগদ হ্রাস, এটার সাথে আমরা প্লাস করে দিব। কাকে প্লাস করব? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। কি স্যার?
প্রারম্ভিক নগদ উদ্বৃত্তকে আমরা প্লাস করে দিব। যেই রেজাল্ট আমরা পেলাম এই রেজাল্টটার নাম হবে সমাপনী নগদ উদ্বৃত্ত। কি নাম হবে স্যার? এটা ক্লোজ। আমি এখানে একদম ছোটখাট মানে একদম সংক্ষেপে নগদ প্রবাহ বিবরণীর ফরম্যাটটা আমি এখানে তোমাদের দেখালাম। তাহলে নগদ প্রবাহ বিবরণীর ফরম্যাটটা এরকম হবে। ফার্স্ট কি হবে? পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহটা আমাদের বের করতে হবে। দেন বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহটা বের করতে হবে। দেন অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহটা বের করতে হবে। দেন এই তিনোটা নিট নগদকে আমরা কি করব? যোগ করব। করলে রেজাল্টটা যদি হয় পজিটিভ কি নাম দেব? নিট নগদ বৃদ্ধি। রেজাল্টটা যদি হয় নেগেটিভ নিট নগদ হ্রাস। এই নিট নগদ বৃদ্ধি বা নিট নগদ হ্রাস এটার সাথে আমরা প্লাস করব। কাকে প্লাস করব? প্রারম্ভিক নগদ উদ্বৃত্তকে প্লাস করব। ওকে, দেন আমরা যে রেজাল্টটা পাবো এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। এই রেজাল্টটার নাম হবে সমাপনী নগদ উদ্বৃত্ত। কি হবে স্যার? সমাপনী নগদ উদ্বৃত্ত। এইখানটায় আমরা ম্যাথটাকে ক্লোজ করে দিই। ওকে, তো আমাদের প্রশ্ন কিন্তু সমাপনী নগদ দেয়া থাকবে। ওই প্রশ্নের সমাপনী নগদের সাথে আমাদের সমাপনী নগদটা যদি মিলে যায় তাহলে বুঝবো যে আমাদের ম্যাথটা হয়েছে। আর যদি না মিলে তাহলে বুঝবো কি আমাদের ম্যাথটা হয়নি। হ্যাঁ, অনেকটা ওই রকমই। তার মানে তুমি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে কিন্তু বুঝতে পারবা যে তোমার ম্যাথটা হয়েছে নাকি হয় নাই। ওকে, আমি কি বুঝাতে পারছি সবাইকে? গুড। হ্যাঁ, ও ছবি তুলবা? ওকে ওকে, না ছবি তুলো তুলো তুলো। ওকে, তো রিকোয়েস্ট করি যারা অতিমাত্রায় ফোনে আসক্ত আল্লাহর হস্তে এইখান থেকে দূরে থাকো। না হলে এই ক্লাসরুমে বসেও যে ফোন চালাও, এই শোনো প্লিজ, ক্লাসরুমে বসেও যে ফোন চালাও অবশ্যই মানতে হবে তুমি ফোনে আসক্ত। সিরিয়াসলি, হয়তো তুমি জানো না আমার একটা রোগ আছে, আমি এটা যতটুকু না জানি ডক্টর কিন্তু তার চেয়ে ভালো জানে। তা আমি কিন্তু তোমাদের জন্য ওই ডক্টরের মতোই, আমি কিন্তু জানি তোমাদের কি কি প্রবলেম কতটুকু আছে। যারা ক্লাসে বসেও ফোন চালাও তার মানে অবভিয়াসলি এটা তোমার জন্য একটা রোগ, এটাকে ম্যানিয়া বলা হয়, বাতিক, বুঝছো? সো এই ম্যানিয়া থেকে যদি তুমি না সরো তোমার ফিউচারে কিন্তু অনেক ঝামেলা হবে। তখন আমি থাকবো না, তোমার বলার মতো আমি থাকবো না, বা তুমি আমারে বলারও সুযোগ পাবা না। কারণ তোমার সাথে আমার সম্পর্ক হয়তো নেক্সট 2-3 ইয়ার্স, এরপর তুমিও আমারে হয়তো চিনবা না, আমিও তোমারে চিনবো না, কিন্তু সাফারার হবা কিন্তু তোমরাই। দেখবা কিছু মানুষ লাইফে অনেক দূর আগে যায়, সফল হয়। কিছু মানুষ ব্যর্থতা, হতাশার পুরো অতল গহীনে হারায় যায়। যে গহীনে হারায় যাচ্ছে সে কিন্তু একদিনে হারাচ্ছে না, এই ছোট 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 বাজে বাজে অভ্যাসগুলো একদিন ওরে বড় একটা বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। অ্যান্ড এগুলো মাথায় রাখতে হবে স্যার, এগুলা করো না। আচ্ছা, আমি আবার ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে। তো স্যার আমরা নগদ প্রবাহ বিবরণী কাকে বলে বুঝলাম, এবং নগদ প্রবাহ বিবরণীর কয়টা অংশ? তিনটা অংশ, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। আমরা এটাও বুঝলাম। এখন এই যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ যদি আমি নির্ণয় করতে চাই, কাকে কাকে আনবো এখানে? আমি কি জানি? নো। বিনিয়োগ কার্যক্রম হতে আমি যদি নগদ প্রবাহ নির্ণয় করতে চাই কাদেরকে আনবো? আমি কি জানি? নো। অর্থায়ন কার্যক্রম হতে যদি নগদ প্রবাহ নির্ণয় করতে চাই কাকে আনবো? জানি না। তাহলে এখন এটা জানা উচিত না? এটা যদি তুমি জানতে চাও তোমাকে একটা লং জার্নি পার করতে হবে। হ্যাঁ, বাট আমি তোমাদেরকে একটা ইজিয়েস্ট ট্রিক বলি, যেটা দিয়ে তোমার এত কিছুকে পুরোটা কাভার করা না গেলেও কিছুটা বা অর্ধেকটা তুমি সহজেই কাভার করে ফেলবা। হ্যাঁ, যে পরিচালন কার্যক্রমে আমি কোন আইটেমগুলোকে আনবো, কোন দফাগুলোকে আনবো, বিনিয়োগ কার্যক্রমে আমি কোন দফাগুলোকে আনবো, অর্থায়ন কার্যক্রমে কোন দফাগুলোকে আনবো, এই পুরো বিষয়টা পুরোটা না হলো অর্ধেকটা বা তার চেয়েও বেশি তুমি একটা ট্রিক্স দিয়েই কি করতে পারো? আত্মস্থ করে ফেলতে পারো। সেই ট্রিক্সটাকে আমি তোমাদেরকে বলি। আচ্ছা, এখানে আমরা যারা আছি আমরা সবাই জানি যে সম্পদ তো অনেক রকমই হয়, বাট মেইনলি সম্পদ কয় রকম? দুই রকম। কিছু হলো স্থায়ী সম্পদ আর কিছু হলো চলতি সম্পদ, তাই না? আবার আমরা এটাও জানি যে দায় কয় রকম? দুই রকম। একটা কি চলতি দায়
আর একটা হলো কি দীর্ঘমেয়াদী দায়। ওকে, আচ্ছা এখন বলো তো যে সম্পদ আর দায়ের মধ্যে এই যে কমন কি? চলতি, রাইট? চলতি সম্পদ আর কি চলতি দায়। তো দেখো এই যে চলতি সম্পদ আর চলতি দায়, এই চলতি সম্পদ চলতি দায় অর্থাৎ চলতি আইটেমগুলো এরা যাবে পরিচালন কার্যক্রমে। কোথায় স্যার? পরিচালন কার্যক্রম। ওকে ভাই এত নয়েজ করতেছিস কেন? আচ্ছা তাহলে চলতি সম্পদ আর চলতি দায় এরা কোথায় যাবে বলো? এরা যাবে পরিচালন কার্যক্রমে। ওকে, আচ্ছা এই যে স্থায়ী সম্পদ এটা যাবে কোথায়? বিনিয়োগ কার্যক্রমে। কোথায় স্যার? বিনিয়োগ কার্যক্রম। আর এই যে এখানে দীর্ঘমেয়াদী দায় এটা যাবে কোথায়? অর্থায়ন কার্যক্রম। ওকে, অনেক ইজি না বলো? তাহলে আমরা সম্পদগুলোকে কয় ভাগ করতে পারি? দুই ভাগ। স্থায়ী মানে হ্যাঁ স্থায়ী সম্পদ আর কি চলতি সম্পদ। দায়গুলোকেও কয় ভাগ? দুই ভাগ। চলতি দায়, দীর্ঘমেয়াদী। এই যে চলতি সম্পদ, চলতি দায়, এই চলতি এই দুইটা আইটেম কোথায় যাবে? পরিচালন কার্যক্রমে। তার মানে আমরা পরিচালন কার্যক্রমে কোন আইটেমগুলোকে আনবো? চলতি সম্পদ এবং চলতি দায়কে। আচ্ছা বিনিয়োগে কে যাবে? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোথায় আনবো? বিনিয়োগে। বিনিয়োগ কার্যক্রমের আইটেম কারা? স্থায়ী সম্পদ। আর দীর্ঘমেয়াদী দায় যারা তারা কোথায় যাবে? অর্থায়নে। অর্থাৎ অর্থায়নে আমরা কাদেরকে আনবো? দীর্ঘমেয়াদী দায়গুলোকে। বুঝছো স্যার? ওকে, এখানে আমি আরেকটা জিনিস বলি, সেটা অলরেডি আমরা বুঝে গেলাম যে চলতি সম্পদ চলতি দায় যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি যে এরা কোথায় আসবে? পরিচালনে। তবে কথা হলো এরা বাড়তে হবে অথবা কমতে হবে। কি স্যার? বাড়তে হবে অথবা কমতে হবে। ওকে, যেমন আমরা যখন এই নগদ প্রবাহ বিবরণী করব আমাদের কোয়েশ্চেনের মধ্যে 2টা বছরের তথ্য দেয়া থাকে। অ্যাজ ইউজুয়ালি কয়টা বছর দেয়া থাকে? 2টা। ধরো 24 সাল 25 সাল 2টা সাল দেয়া আছে। এখন বললো মজুদ পণ্য 24 সালে 10,000, 25 সালে 15,000। তাহলে আমরা কি বুঝলাম? যে 24 সালের তুলনায় 25 সালে মজুদ পণ্য কি বাড়ছে। আবার ধরো দেনাদার 24 সালে 20,000, 25 সালে ধরো 12,000। তাহলে আমরা বুঝলাম 24 সালের তুলনায় 25 সালে দেনাদার কি কমছে। তার মানে আমরা যখন নগদ প্রবাহ বিবরণী করব, নগদ প্রবাহ বিবরণী করার সময় পরিচালন কার্যক্রমে আমরা কাদেরকে আনবো? চলতি সম্পদ চলতি দায়কে। তবে শর্ত হলো এই চলতি সম্পদ বা চলতি দায়গুলো হয় বাড়তে হবে নয়তো কমতে হবে। কি স্যার? অথবা কমতে হবে। ওকে, তাহলে এই প্লিজ তাহলে পরিচালন কার্যক্রমে চলতি সম্পদ হ্রাস বা চলতি সম্পদ বৃদ্ধিগুলো আসবে, আবার চলতি দায় হ্রাস চলতি দায় বৃদ্ধি আসবে। ওকে, তো আমরা পরিচালন কার্যক্রমের মোটামুটি কয়টা আইটেম শিখে গেলাম? 4টা। চলতি সম্পদ যদি বাড়ে অথবা চলতি সম্পদ যদি কমে, চলতি দায় যদি বাড়ে অথবা চলতি দায় যদি কমে, এরা কোথায় আসবে? পরিচালন কার্যক্রমে আসবে। ওকে, সেম ভাবে বিনিয়োগ কার্যক্রমে কারা আসবে? স্থায়ী সম্পদ। তবে অবশ্যই স্থায়ী সম্পদ বাড়তে হবে অথবা স্থায়ী সম্পদ কমতে হবে। যদি স্থায়ী সম্পদ বাড়ে কোথায় আসবে? বিনিয়োগ কার্যক্রমে। যদি স্থায়ী সম্পদ কমে কোথায় আসবে? বিনিয়োগ কার্যক্রমে। সেম ভাবে অর্থায়ন কার্যক্রমে কারা আসবে বলো তো? দীর্ঘমেয়াদী দায়। স্যার এখানে আমরা দীর্ঘমেয়াদী দায় বলতে মালিকানা সত্ত্বকেও বুঝতেছি। হ্যাঁ, যেমন ধরো আমি যদি বলি বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক ঋণ, এরা কি দীর্ঘমেয়াদী দায়। আমি যদি বলি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এরা কি মালিকানা সত্ত্ব। তো এই সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক ঋণ এরা সবাই কি দীর্ঘমেয়াদী দায় বা মালিকানা সত্ত্ব। এই আইটেমগুলো যদি বাড়ে কোথায় আসবে? অর্থায়ন কার্যক্রমে। এই আইটেমগুলো যদি কমে কোথায় আসবে? অর্থায়ন কার্যক্রমে। তাহলে আমরা বুঝতে পারলাম অর্থায়ন কার্যক্রমে কারা আসবে? দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা ইকুইটিগুলো। হ্যাঁ, বা ইকুইটি সিকিউরিটি যারা আছে এই ইকুইটি সিকিউরিটিগুলো। তো এরা যদি বাড়ে অর্থায়নে আসবে, এরা যদি কমে অর্থায়নে আসবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? এখন ধরো একটা চলতি সম্পদ আছে, সাপোজ ধরো আমরা দেনাদার দেখলাম বা আমরা ধরো প্রাপ্য বিল দেখলাম। প্রাপ্য বিল গত বছরও 10,000, এই বছরও 10,000। বলো তো প্রাপ্য বিল কি বাড়ছে? ইয়েস স্যার, কাম ইন। প্রাপ্য বিল কি বাড়ছে? নো। প্রাপ্য বিল কি কমছে? নো। তাহলে প্রাপ্য বিল গত বছর 10,000 ছিল, এবছরও 10,000। তাহলে প্রাপ্য বিল যদিও একটা চলতি সম্পদ, বাট প্রাপ্য বিলের কোনো চেঞ্জিং আসছে? নো।
তাহলে কি এটাকে আমি পরিচালনায় আনবো বলো? না। তাহলে শুধু চলতি সম্পদ থাকলেই কি পরিচালনায় আসবে? না। শুধু চলতি দায় থাকলেই কি পরিচালনায় আসবে? না। যদি তারা বাড়ে তাহলে আসবে, যদি তারা কমে তাহলে আসবে। বুঝছে? তাহলে আমি যদি আবার রিভিউ করি, আমরা যখন পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করব, কাদেরকে আনবো? চলতি সম্পদ এবং চলতি দায়। তবে শর্তটা কি? এরা হয় বাড়তে হবে নয়তো কমতে হবে। যদি আনচেঞ্জ থাকে তাহলে আসবে না, আসার কথা, বাট আসবে না। আবার আমি যদি বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করি, আমি কাদেরকে আনবো? স্থায়ী সম্পদ যদি বাড়ে অথবা স্থায়ী সম্পদ যদি কমে। যদি স্থায়ী সম্পদ আনচেঞ্জ থাকে তাহলে আসার কথা বিনিয়োগে, বাট আমরা আনবো না। আবার আমরা যখন অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করব, কাদেরকে আনবো? দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা ইকুইটি বৃদ্ধি অথবা দীর্ঘমেয়াদী দায় বা ইকুইটি সিকিউরিটির হ্রাস, এদেরকে আমরা আনবো, রাইট? আচ্ছা, ধরো দীর্ঘমেয়াদী দায় আছে বা ইকুইটি সিকিউরিটি আছে, বাট এরা বাড়েও নাই, এরা কমেও নাই, এরা আনচেঞ্জ, তাহলে অর্থায়নে আসার কথা, বাট আমরা কি আনবো? নো, আমরা আনবো না। তাহলে এখন তোমরা বলো, এখানে আমরা যখন নগদ প্রবাহ বিবরণী করব, তখন আমরা সমস্ত লেনদেনগুলোকে, সমস্ত আইটেমগুলোকে কয় ভাগ করব? প্রথম ভাগটার নাম কি? পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এই অংশে আমরা কাদেরকে আনবো? চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস, চলতি দায় বৃদ্ধি, রাইট? দেন কোন পার্ট? বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এই অংশে আমরা কাকে আনবো? স্থায়ী সম্পদ বৃদ্ধি, স্থায়ী সম্পদ হ্রাস। এরপর কোন পার্ট? অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এই অংশটাতে আমরা কি আনবো বলো? দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি, দীর্ঘমেয়াদী দায় হ্রাস। অনেক ইজি না বলো? এখন কি প্রবলেম হবে? আমরা এখন বুঝবো না যে কে কোন পার্টে যাবে? ওকে, আমরা যা বুঝলাম আলহামদুলিল্লাহ, এটা ধরো আমাদের 80% কাভার করে দিস, বাট আমাদের আরও 20% আছে যেটা আমাদেরকে শিখতে হবে। এখন আমরা একটু ডিটেলসে শিখবো। হ্যাঁ, মানে এটা তো একটা ট্রিক্স ছিল যে শর্টকাটে শিখে ফেলা। আমরা যখন এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করব, প্রায় 90% ক্ষেত্রে আমাদেরকে একটা আর্থিক অবস্থার বিবরণী দিয়ে দিবে। প্রশ্নে কি দেয়া থাকবে? আর্থিক অবস্থার বিবরণী। আর আমরা এখানে যারা আছি সবাই জানি যে আর্থিক অবস্থার বিবরণী মানে এমন একটা বিবরণী যেখানে সম্পদ থাকে, দায় থাকে, মালিকানা সত্ত্ব থাকে, রাইট? তো ওই যে সম্পদগুলোর চলতি এবং দায়ের চলতি, এগুলো পরিচালনায় নিলাম। সম্পদগুলোর স্থায়ী যারা, তাদেরকে বিনিয়োগে নিলাম। আর দায়ের দীর্ঘমেয়াদী যারা, তাদেরকে অর্থায়নে নিলাম। বাস, হয়ে গেল। বুঝতে কোনো প্রবলেম আছে? নো। এর বাইরে কি দেয়া থাকবে জানো? এর বাইরে একটা আয় বিবরণীর দেয়া থাকবে। কি দেয়া থাকবে? একটা আয় বিবরণী। আর যদি আয় বিবরণী দেয়া না থাকে, আয় বিবরণীর কিছু তথ্য দেয়া থাকবে। সো ওইগুলাকে তো আর আমরা ফেলে দিব না, ওদেরকেও তো আমার এনে বসাইতে হবে নগদ প্রবাহ বিবরণীতে, রাইট? আচ্ছা, তার জন্য আমি বলতেছি যে এতক্ষণ আমরা আলোচনা যেটা করলাম এই যে সম্পদ দায় নিয়ে, বেসিক্যালি এইগুলো হলো আর্থিক বিবরণীর বা আর্থিক অবস্থার বিবরণীর তথ্য। ওকে, তো এই তথ্যগুলো যদি আমি জানি, তো মোটামুটি নগদ প্রবাহ বিবরণী আমি কিভাবে করব তার 70 to 80% আমার কভার হয়ে যায়। আর যে 20%-এর মতো একটা ল্যাকিংস আছে, ওইটা চলো আমরা এখন শিখি। ওকে স্যার, তো আমরা এখানে যারা আছি অলরেডি আমরা কিন্তু এখন জানি যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে কারা আসবে। আমরা কি জানি নাকি জানি না? কি যেন আসবে? চলতি সম্পদ বৃদ্ধি। বলো, আছে না নাই? 2 আছে না নাই? 3 আছে না নাই? 4 আছে? আছে। তাহলে এই যে 4টা আমরা পেয়ে গেলাম। ওকে, এই 4টার বাহিরে আরও 4টা আইটেম আছে। অর্থাৎ পরিচালন কার্যক্রম, তোমাদেরকে আমি একটু বলি। হ্যাঁ, আমরা যখন নগদ প্রবাহ বিবরণী তৈরি করি, তো 3টা পার্ট: পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। এই যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যদি তুমি নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে তুমি 2টা মেথড ফলো করতে পারো। কয়টা মেথড? একটা হলো ডিরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটা হলো ইনডিরেক্ট মেথড অথবা বলা হয় পরোক্ষ পদ্ধতি। কি স্যার? পরোক্ষ পদ্ধতি। ওকে, প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটা কি স্যার?
পরোক্ষ পদ্ধতি। অনেকে বলে নগদ প্রবাহ বিবরণী দুইভাবে করা হয়, প্রত্যক্ষ পরোক্ষ। এটা কিন্তু ভুল। পুরো নগদ প্রবাহ বিবরণীটা প্রত্যক্ষ পরোক্ষ হয় না। নগদ প্রবাহ বিবরণীর যেই প্রথম অংশ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহটা কয়ভাবে নির্ণয় করা হয়? দুইভাবে। একটা কি প্রত্যক্ষ পদ্ধতিতে, আরেকটা কি পরোক্ষ পদ্ধতি। তো আল্লাহর দুনিয়া থেকে প্রত্যক্ষ পদ্ধতিটা উঠে গেছে, হ্যাঁ, ওটা ব্যাকডেটেড পদ্ধতি। তো আমরা মেইন ফোকাসটা করব কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে। আমরা এখন পরোক্ষ পদ্ধতিতে কিভাবে নগদ প্রবাহ মানে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করা যায় সেটা শিখব। পরে গিয়ে আমি তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে প্রত্যক্ষ পদ্ধতিটা শেখাবো, বাট বেসিক লেভেলে প্রত্যক্ষ পদ্ধতি শেখার দরকার নেই। আমরা কোন পদ্ধতিটাকে ফলো করব? পরোক্ষ পদ্ধতি। তো আমরা যদি পরোক্ষ পদ্ধতিতে বা ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা কয়টা আইটেম ইউজ করবো বলো তো? 8টা। কয়টা বলো? 8টা। তাহলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে কয়টা আইটেম অন্তর্ভুক্ত হবে? 8টা। এর মধ্যে 4টা তো আমরা জানি, তাই না? চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস, চলতি দায় বৃদ্ধি। এই 4টা আমরা ফ্রিতেই শিখে গেলাম। বাকি রইল কয়টা? এই 4টা আমাদের একটু মুখস্থ করতে হবে। নেট মুনাফা, কি স্যার? নেট মুনাফা। 2 হলো অবচয়। তুই কি? অবচয়ের আরেকটা নাম কি? অবলোপন। দৃশ্যমান কোনো কিছু যেটা ট্যানজিবল, ধরতে পারো, দেখতে পাও, ছুতে পাও, রং আছে, সাইজ আছে, এই সম্পদের মূল্য কমলে বলা হয় কি? অবচয়। বাট ইনটেনজিবল যেগুলো, যাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলি, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়, এই ধরনের সম্পদের মূল্য হ্রাস পেলে কি বলা হয়? অবলোপন। অবলোপন। যেমন দালান কোঠার মূল্য হ্রাস পেল, এটা কি? অবচয়। এটা অবচয়। যন্ত্রপাতির মূল্য হ্রাস পেল, এটা কি? অবচয়। কিন্তু সুনাম হ্রাস পেল, অবলোপন। কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্কের মূল্য হ্রাস পেল, এগুলা কি? অবলোপন। তো অবচয় অবলোপন একই জিনিস। তাহলে দেখো, নিট মুনাফা কোথায় আসবে? পরিচালন কার্যক্রমে। কোথায় আসবে? পরিচালন কার্যক্রমে। দেন অবচয় বা অবলোপন আসবে কোথায়? পরিচালন কার্যক্রম। আচ্ছা স্যার, ধরো আমি একটা জমি বিক্রি করে দিস, এই যে ভূমি বিক্রয়, এটা কি? স্থায়ী সম্পদ হ্রাস। এটা কি? তো স্থায়ী সম্পদ যদি হ্রাস পায়, স্থায়ী সম্পদ যদি বৃদ্ধি পায়, আমি যদি স্থায়ী সম্পদ ক্রয় করি, আমি যদি স্থায়ী সম্পদ বিক্রয় করি, এই স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় হ্রাস বৃদ্ধি এগুলো কোথায় যাবে? বিনিয়োগ কার্যক্রমে। কোথায় যাবে? বিনিয়োগ কার্যক্রমে। কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয় করে যদি আমার কোনো ক্ষতি হয়, এই ক্ষতিটা কোথায় যাবে? পরিচালন। ওকে, ধরো আমি 10 লাখ টাকা একটা জমি বিক্রি করছি, এই 10 লাখ টাকা কোথায় যাবে? বিনিয়োগে। কোথায় যাবে? এই 10 লাখ টাকা জমি বিক্রি করার কারণে আমার 50,000 টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতি 50,000 কোথায় যাবে? পরিচালন। অথবা আমার 1 লাখ টাকা লাভ হয়েছে জমিটা বিক্রি করে, এই লাভটা কোথায় যাবে? পরিচালন। তাহলে আমরা কোনো একটা স্থায়ী সম্পদ যদি ক্রয় করি অথবা আমরা যদি কোনো একটা স্থায়ী সম্পদ বিক্রি করি, কোথায় যাবে? তাহলে স্থায়ী সম্পদের ক্রয় মূল্যটা কোথায় যাচ্ছে? বিনিয়োগে। স্থায়ী সম্পদের বিক্রয় মূল্যটা কোথায় যাচ্ছে? বিনিয়োগে। স্থায়ী সম্পদের বিক্রয় মূল্যটা কোথায় যাচ্ছে? বিনিয়োগে। কিন্তু স্থায়ী সম্পদ বিক্রি করে যদি আমার মুনাফা হয়, তাহলে কোথায় যাবে? পরিচালন। স্থায়ী সম্পদ বিক্রি করে যদি আমার ক্ষতি হয়, কোথায় যাবে? পরিচালনে। বুঝতে পারছে? কেউ কিন্তু এটাকে আবার এলোমেলো করে ফেলো না যে স্থায়ী। হ্যাঁ, আমি আচ্ছা বলি। ধরো সাপোজ মনে করো যে আমি সাপোজ 8 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলাম, জমি ক্রয়। আচ্ছা তোমরা বলো তো, এই কাজটা কোথায় যাবে? বিনিয়োগে যাবে না? এটা কোথায় যাবে? বিনিয়োগে। এই 8 লাখ টাকা কোথায় যাবে? বিনিয়োগে। ধরো এই জমিটাকে আমি 8,80,000 টাকায় বিক্রয় করলাম। কি করলাম? জমি বিক্রয় করলাম। ওকে, তো এই যে আমি 8,80,000 টাকা দিয়ে জমি বিক্রি করলাম, এই টাকাটাও কোথায় যাবে বলো? বিনিয়োগে যাবে না? বলো, এই টাকাটাও কোথায় যাবে? বিনিয়োগে। জমি ক্রয় 8 লাখ, কোথায় যাবে? বিনিয়োগে। জমি বিক্রয় 8,80,000, কোথায় যাবে? বিনিয়োগে। কিন্তু এই দুইটা লেনদেন দ্বারা আমার কি হয়েছে বলো? 80,000 টাকা মুনাফা হয়েছে না? এই যে 80,000 টাকা মুনাফা হলো, এই মুনাফাটা কেন হইল? জমি নামক স্থায়ী সম্পদটা বিক্রি করার কারণে হলো। সো এই 80,000 টাকা আসবে কোথায়? পরিচালনে। কোথায় আসবে?
পরিচালনায়। এই 8 লাখ কি পরিচালনায় আসবে? নো, বিনিয়োগে যাবে। এই 8,80,000 কি পরিচালনায় আসবে? নো, বিনিয়োগে যাবে। তাহলে পরিচালনায় আসবে কি? ওই যে আমি 80,000 টাকা মুনাফা করলাম স্থায়ী সম্পদ বিক্রয় করে, এই স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফাটা কোথায় আসবে? পরিচালনায় আসবে। কোথায় আসবে? পরিচালনায় আসবে। আচ্ছা, ধরো আমি 7,80,000 টাকায় এই জমিটা বিক্রি করেছি। কত টাকায় বিক্রি করেছি? 7,80,000 টাকা। এখন বলো আমার এখানে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কত টাকা ক্ষতি হয়েছে? 20,000 টাকা ক্ষতি হয়েছে। এই যে 20,000 টাকা ক্ষতি হলো, এই ক্ষতিটাকেও আমরা কোথায় নিব বলো তো? পরিচালনায় নিব। জি, আমি বুঝতে পারছি মনের কথা, শাহজালাল বাবা বলে কথা নাকি? আচ্ছা আচ্ছা প্লিজ, তাহলে দেখো আমরা কি শিখলাম। দেখো আমাদের ডাউট কি ক্লিয়ার হয়েছে? যে আমরা যদি কোনো একটা স্থায়ী সম্পদ বিক্রি করি, ওই বিক্রয় মূল্যটা যাবে বিনিয়োগে, বাট বিক্রি করে যদি আমরা মুনাফা অর্জন করতে পারি, ওই মুনাফাটা যাবে কোথায়? পরিচালনা। বা বিক্রয় করে যদি আমাদের ক্ষতি হয়, ওই ক্ষতিটা কোথায় যাবে? পরিচালনায় যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? কোনো ডাউট আছে? নো। ওকে স্যার, তো এবার আমার সাথে একটু রিভিউ করো। যেটা বলতেছিলাম, আমার কথা সবাই ভালো করে শোনো। তো আমরা কোন পার্টটা নিয়ে কথা বলতেছি বলো? পরিচালন কার্যক্রম হতে কিভাবে নিট নগদ প্রবাহ নির্ণয় করা যায়। তো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করার জন্য কয়টা মেথড আছে? একটা হলো ডিরেক্ট, আরেকটা কি ইনডিরেক্ট, প্রত্যক্ষ পদ্ধতি বা পরোক্ষ পদ্ধতি। আমরা কোন পদ্ধতিটা ফলো করব? পরোক্ষ পদ্ধতি। যদি তোমাকে বলে প্রত্যক্ষ করো, তাহলে তুমি প্রত্যক্ষ করবা, আর না হলে অলওয়েজ তুমি কোন পদ্ধতিটাকে ফলো করবা? পরোক্ষ পদ্ধতিটাকেই ফলো করবা। তো পরোক্ষ পদ্ধতিতে আমরা যদি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে পরিচালন কার্যক্রমে কয়টা আইটেম আসবে? 8টা আইটেম আসবে। এর মধ্যে 4টা কি? চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস, চলতি দায় বৃদ্ধি। বাকি 4টা কি? না না, একটু আচ্ছা আমি এইভাবে বলি, নেট মুনাফা, অবচয় বা অবলোপন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। আবার বলো, নেট মুনাফা, অবচয় বা অবলোপন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। আবার বলো, নেট মুনাফা, অবচয় বা অবলোপন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। ওকে, এই আর কি, এই বাকি 4টা আইটেম আসবে। ওকে স্যার, আমরা কি সবাই বুঝতে পারলাম? গুড। তাহলে বলো তো, পরিচালন কার্যক্রমের এই যে 8টা আইটেম, এই 8টা আইটেম নিয়ে আমাদের আর কোনো ডাউট আছে বলো? না। আচ্ছা, আমরা যে 8টা আইটেম বললাম, আমি তো এখানে সাজিয়ে লিখি না, আমি জাস্ট কনসেপ্ট অনুযায়ী লিখছি। তো যখন তুমি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করবা, প্রথমে 1 নাম্বার যেটা তোমাকে বসাইতে হবে সেটা হলো কি? নিট মুনাফা। সেটা কি? নিট মুনাফা। এরপরে তুমি বাকি 7টাকে বসাবা। তাহলে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ স্টার্ট হবে কি দিয়ে? নিট মুনাফা দিয়ে। অ্যান্ড দেন তুমি কয়টা আইটেমকে বসাবা? এই 7টা। এখন যদি 7টা থাকে, 7টাই বসাবা। কেউ যদি না থাকে, ওরা কি বাসার থেকে এনে বসাবা? আমরা জানি এই 8টার বাইরে আর কেউ আসবে না। আসে, কুড়িন আসে, বাট কুড়িনটা রেয়ার, এটা প্রশ্নে থাকে না। হ্যাঁ, এই জন্য আমি কুড়িনটাকে এখানে ইনক্লুড করি নাই। অ্যাজ ইউজুয়ালি আমি দেখছি যে এই 8টা আইটেমই থাকে। ওকে, তাহলে পরিচালন কার্যক্রমে কয়টা আইটেম আসতেছে? 8টা। এটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট আছে? না। আমরা কি এখন এই 8টা আইটেম মুখস্থ করেছি? আচ্ছা, আমরা আরেকবার বলি। ফার্স্টে কি আসবে? নেট মুনাফা। এরপরে কি? অবচয় বা অবলোপন। এরপরে কি? চলতি না, স্থায়ী না, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ হ্রাস, চলতি দায় বৃদ্ধি, চলতি দায় হ্রাস, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। ওকে, এই 8টাকে বসালা। হ্যাঁ, এরপরে তুমি কি ভেজালে পড়বা জানো? এই যে 8টা আইটেম তুমি বসাইছো, এই আইটেমগুলোর কে যোগ হবে আর কে বিয়োগ হবে? তুমি তো 8টাকে বসালা, এবার এই 8টার কাকে কাকে যোগ করবা আর কাকে কাকে বিয়োগ করবা। এই যে যারা ঝামেলা বলছো, তাদের জন্য আমি একটা মজার ট্রিক্স বলি। ট্রিক্সটা হলো, এই 8টা আইটেমের যাকে তোমার ভালো মনে হবে তাকে যোগ করা উচিত, বাট আমরা বিয়োগ করে দিব। যাকে ভালো মনে হবে তোমার, এখানে যে 8টা আইটেম, এই 8টা আইটেমের যাকে তোমার ভালো মনে হবে, তোমার জন্য ফেভারেবল, তোমার জন্য ভালো, তাকে তুমি মাইনাস করে দিবা। আর তোমার জন্য যাকে খারাপ মনে হবে তাকে তুমি প্লাস করে দিবা। আচ্ছা,
ভাই আমার কথা না শুনে ইয়ে হওয়া যাবে না, একটু দেখো, আমি তো বলছি, আমি এক্সপ্লেইনও করবো, মনোযোগ দাও। তো আমার এই যে কথাটা, এই কথাটার মানে সবার জন্যই প্রযোজ্য, বাট এক্সেপশনাল হলো কে? নিট মুনাফা। এক্সেপশনাল কে? দেখো নিট মুনাফা এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো, তো সেই অনুযায়ী আমি বিয়োগ করে দেওয়ার কথা, রাইট? কিন্তু না, নিট মুনাফাটা হলো এক্সেপশনাল। তা আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করব, স্টার্ট করব কাকে দিয়ে? নেট মুনাফা। এই নেট মুনাফা অলওয়েজ প্লাসই হবে, কিন্তু বাকি যে 7টা আছে এর জন্য আমি নেট মুনাফাকে লাস্টে রাখছি। তো এই যে 7টা আইটেম, এই 7টা আইটেমের যাকে তোমার ভালো মনে হবে তাকে কি করবা? মাইনাস। যাকে তোমার খারাপ মনে হবে তাকে কি করবা? প্লাস। এখন বলো চলতি সম্পদ বৃদ্ধি। আচ্ছা, সম্পদ যদি বৃদ্ধি পায় আমাদের জন্য এটা ভালো না খারাপ? অবভিয়াসলি ভালো। সো আমরা কি করব? মাইনাস করব। ধরো দেনাদার বাড়ছে, মাইনাস। মজুদ পণ্য বাড়ছে, মাইনাস। বকেয়া আয় বাড়ছে, মাইনাস। অগ্রিম ব্যয় বাড়ছে, মাইনাস, কারণ এরা সবাই চলতি সম্পদ, আর সম্পদ বাড়লে আমাদের জন্য ভালো। সো আমরা এদেরকে কি করতেছি? মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, চলতি সম্পদ হ্রাস। তো সম্পদ যদি হ্রাস পায় এটা আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। সো আমরা এটাকে কি করব? প্লাস করে দেব। ধরো দেনাদার কমে গেছে, প্লাস। ধরো মজুদ পণ্য কমে গেছে, প্লাস, কারণ সম্পদ কমে গেছে বা চলতি সম্পদ কমে গেছে। সো এটা আমাদের জন্য খারাপ, আমরা কি করব? প্লাস করে দেব। আচ্ছা, চলতি দায় বৃদ্ধি। তোমরাই বলো দায় বাড়লে ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ। তাহলে আমরা কি করব? প্লাস। ধরো পাওনাদার বেড়ে গেছে, প্রদেয় হিসাব বেড়ে গেছে, প্রদেয় বিল বেড়ে গেছে, বকেয়া ব্যয় বেড়ে গেছে, অগ্রিম বা অনুপার্জিত আয় বেড়ে গেছে, তার মানে কি? চলতি দায় বাড়ছে, এটা আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। সো আমরা কি করব? প্লাস। চলতি দায় হ্রাস। দায় হ্রাস পেলে ভালো না খারাপ? দায় হ্রাস পাইছে, এটা কি ভালো না খারাপ? ভালো। সো আমরা এটাকে কি করব? মাইনাস করব। স্যার সম্পদ আমি কিনছিলাম, আইফোন 1 লাখ টাকা দিয়ে কিনছি, ওইটা ব্যবহার করার কারণে দাম 20,000 কমে গেছে, অবচয় হইলো, অবলোপন হইলো, ভালো না খারাপ? খারাপ। তাহলে আমরা এটাকে কি করব? প্লাস। আচ্ছা, একটা সম্পদ বেচে দিছি, বেচে আমার লাভ হয়েছে, মুনাফা হয়েছে, ভালো না খারাপ? ভালো। সো আমি কি করব? মাইনাস। আচ্ছা, সম্পদটা বেচে আমার লস হয়ে গেল, ভালো না খারাপ? খারাপ। সো আমি কি করব? প্লাস করব। বুঝতে পারছে? বলো এখন, বলো তোমরা যারা ক্লাস করছো যে কারে যোগ করবো কারে বিয়োগ করবো মুখস্থ করতে হবে বাবারে, এমন কিছু নো। তাহলে পরিচালন কার্যক্রমে যে 8টা আইটেম আসতেছে, এই 8টা আইটেমের মধ্যে এক্সেপশনালকে নেট মুনাফা ও অলওয়েজ প্লাসই হবে। নেট মুনাফা বাদে বাকি যে 7টা আইটেম, তাদের যাকে যাকে তোমার ভালো মনে হবে তাদেরকে কি করবা? মাইনাস। যাকে যাকে খারাপ মনে হবে তাকে কি করবা? প্লাস। মানে উল্টা করতেছো, ভালো হইলে প্লাস করার কথা কিন্তু আমরা মাইনাস করে দিব, খারাপ হলে মাইনাস করার কথা কিন্তু আমরা প্লাস করে দিব। ওকে স্যার, এখন তুমি যদি মুখস্থ করতে চাও করতে পারো, বাট আই থিঙ্ক আমি যে ট্রিক্সটা বললাম এটা একদম ইজিয়েস্ট একটা ট্রিক, তাই না? বলো খুবই ইজি। হ্যাঁ, ট্রিক্সটা বুঝছো, এবার মুখস্থ করো। এখন তার মুখস্থ করতে প্যারা নেই, ব্রেনে প্রেশার পড়বে না। তবে না বুঝে যদি মুখস্থ করো, আন্তাজে মুখস্থ কত করবা ভাই? তোমার এত মোটা 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 এতগুলা বই, সব কি মুখস্থ করা যায়? আর জীবন কি পড়াশোনার জন্য? না পড়াশোনার জন্য জীবন? অনেক বড় জীবনের খুবই ছোট একটা পার্ট হলো পড়াশোনা। সো লাইফকে এনজয় করতে হবে, পড়াশোনাও করতে হবে। পড়াশোনার জন্য জীবন দিয়ে দেওয়া যাবে না, এই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার প্রবলেম হলো। তুমি কি এগ্রি করছো নাকি আমাকে পক করলা? এগ্রি করছো? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নিয়ে আর কোনো ঝামেলায় পড়বো? যদি একবার রিভিউ করি তাহলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কয়ভাবে নির্ণয় করা যায়? আমরা কোন পদ্ধতিটা ফলো করতেছি? ইনডিরেক্ট বা পরোক্ষ। পরোক্ষ পদ্ধতিতে কয়টা আইটেম আসবে? 8টা। এই 8টার মধ্যে হলে যোগ আকারে বসবে কে? নেট মুনাফা। কে? নেট মুনাফা। বাকি 7টার ক্ষেত্রে কি নিয়ম? ভালো মনে হলে বিয়োগ, খারাপ মনে হবে প্লাস করে দেব। ওকে ঠিক আছে। আমরা এখন আছি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়। স্যার আমরা যদি বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে চাই, কাকে আনবো, কোন আইটেমগুলো আনবো? অলরেডি আমরা জানি স্থায়ী সম্পদ হ্রাস, স্থায়ী সম্পদ বৃদ্ধি। আচ্ছা ধরো গত বছর
আমার 5টা মেশিন ছিল, এই বছর আমার 8টা মেশিন হয়েছে। তো মেশিন বা যন্ত্রপাতি এগুলো তো অবভিয়াসলি স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেট, রাইট? তো গত বছর 5টা ছিল, এই বছর 8টা কেমনে হয়েছে? বাচ্চা ফুটাইছে, রাইট? এরকম না? আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে আমি বুঝলাম যে আসলে মেশিন তার বাচ্চা টাচ্চা ফুটাবে না, তো স্থায়ী সম্পদ বাড়ছে মানে আমরা কি স্থায়ী সম্পদ ক্রয় করছি, রাইট? আচ্ছা, তাহলে বোঝা গেল যদি স্থায়ী সম্পদ বেড়ে যায় তার মানে আমরা স্থায়ী সম্পদ ক্রয় করেছি, তার মানে আমাদের কাছ থেকে টাকা চলে গেছে। এইটাই এখানে লেখা আছে, স্থায়ী সম্পদ ক্রয়। স্থায়ী সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি? আমরা স্থায়ী সম্পদ ক্রয় করেছি। আবার ধরো গত বছর আমাদের সাপোজ 10 বিঘা জমি ছিল, তো এই বছর আমাদের জমি হয়ে গেছে 8 বিঘা। তার মানে আমাদের জমি কি মারা গেছে? না, আমাদের জমি মরে নাই, জমি কমে গেছে, মানে আমরা জমি বেচে দিচ্ছি, রাইট? তার মানে স্থায়ী সম্পদ কমে যাওয়া, স্থায়ী সম্পদ হ্রাস পাওয়া মানেটা কি? আমরা স্থায়ী সম্পদ বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়। ওকে, তাহলে স্থায়ী সম্পদ বাড়লে কি বুঝতে হবে? আমরা নতুন করে স্থায়ী সম্পদ কিনেছি, তার মানে স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে। স্থায়ী সম্পদ হ্রাস পেলে বুঝতে হবে কি? আমরা স্থায়ী সম্পদ বিক্রি করে দিচ্ছি। ওকে, তার মানে স্থায়ী সম্পদ বিক্রয়। স্যার, বিনিয়োগে আরেকটা জিনিস আসবে। ধরো আমরা হলাম প্রত্যয় লিমিটেড, কারো পাশে যদি লিমিটেড লেখা থাকে, হ্যাঁ, লিমিটেড হলো এমন একটা জিনিস বা এমন একটা লেজ, যার সাথে থাকবে এই লেজটা সেই কি হয়ে যাবে? বলো না, কুকুর হয়ে যাবে, সে কোম্পানি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে লিমিটেড হলো এমন একটা লেজ যার পাশে লাগানো হবে সেই কি হয়ে যাবে? কোম্পানি হয়ে যাবে। ওকে, তো এখন প্রত্যয়ের পাশে লেজ লাগানো হলো লিমিটেড, এখন প্রত্যয় কি হয়ে গেছে? কোম্পানি। তো যে কোনো কোম্পানি তার ক্যাপিটালটা কিভাবে কালেক্ট করে? হয় সাধারণ শেয়ার বিক্রি করে, অথবা অগ্রাধিকার শেয়ার বিক্রি করে, অথবা বন্ড বিক্রি করে, বা ডিবেঞ্চার বিক্রি করে, রাইট? তাহলে ধরো প্রত্যয় লিমিটেড বা প্রত্যয় কোম্পানি ক্যাপিটাল কালেকশনের জন্য বা ফাইন্যান্সিংয়ের জন্য কোম্পানির নিজস্ব শেয়ার বা বন্ড বাজারে বিক্রি করছে। এটাকে আমরা বলবো শেয়ার ইস্যু করা হয়েছে, কি? বা বন্ড ইস্যু করা হয়েছে। এই আইটেমগুলো যাবে অর্থায়নে। কোথায় যাবে? অর্থাৎ কোম্পানি তার নিজের শেয়ার, নিজের বন্ড যদি বিক্রি করে বা পরিশোধ করে, এইগুলো কোথায় যায়? অর্থায়ন কার্যক্রমে। কোথায় যায়? কিন্তু ধরো প্রত্যয় লিমিটেডের অনেক টাকা জমে আছে ফান্ডে, কোথায় কি করবে বুঝতেছে না। প্রত্যয় কি করলো? মানি মার্কেটে গিয়ে কিছু শর্ট টার্ম সিকিউরিটিস কিনলো, যেন মানে ইন্টারেস্ট পাওয়া যায় এবং যখন টাকার দরকার তখন যেন এটা বিক্রি করে দেওয়া যায়। আবার ধরো ক্যাপিটাল মার্কেটে গিয়ে বা পুঁজিবাজারে গিয়ে কিছু শেয়ার বা কিছু বন্ড কিনলো অন্য কোম্পানির, কেন? যাতে ইন্টারেস্ট পাওয়া যায়, ডিভিডেন্ড পাওয়া যায়, আর যখন টাকা লাগবে তখন এগুলো যেন সেল করে দিয়ে আবার টাকাটা ব্যাক পাওয়া যায়। তাহলে প্রত্যয় তার ফান্ডটাকে ইউটিলাইজ করার জন্য, ব্যবহার করার জন্য যদি মানি মার্কেট থেকে বা ক্যাপিটাল মার্কেট থেকে শর্ট টার্ম বা লং টার্ম সিকিউরিটিস কেনে ভবিষ্যতে বেচার উদ্দেশ্যে, এইগুলাকে বলা হবে, এই সিকিউরিটিসগুলোকে বলা হবে মার্কেটেবল সিকিউরিটিস। কি স্যার? মার্কেটেবল সিকিউরিটিস। এই মার্কেটেবল সিকিউরিটিস বা বাজারযোগ্য সিকিউরিটিসগুলো যদি কেনা হয় তার মানে আমরা বিনিয়োগ করলাম, যদি বেচা হয় তার মানে বিনিয়োগ বেচে দিলাম। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে প্রত্যেক কোম্পানি তার নিজের শেয়ার, নিজের বন্ড, নিজের ডিবেঞ্চার যদি বাজারে ইস্যু করে, এটাকে মার্কেটেবল সিকিউরিটিস বলা যাবে না, এটাকে বলা হবে কি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কি বলতে হবে? কিন্তু প্রত্যয় তার আনইউজ ফান্ডটাকে ইউটিলাইজ করার জন্য বা মানে শর্ট টার্ম অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করার উদ্দেশ্যে বা ক্যাশ ম্যানেজমেন্টের উদ্দেশ্যে, মানে লিকুইড মানিগুলাকে যদি কি করে মানি মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে, হ্যাঁ, শর্ট টার্ম বা লং টার্ম সিকিউরিটিস কেনা বেচা বাবদ ব্যবহার করে, এই সিকিউরিটিসগুলোকে বলা হবে কি? মার্কেটেবল সিকিউরিটিস। কি? আমরা কি স্যার? প্রত্যয় লিমিটেড। এখন ধরো আমরা স্কোয়ার কোম্পানির কিছু শেয়ার কিনে রাখলাম, আমরা একমি কোম্পানির কিছু বন্ড কিনে রাখলাম, হ্যাঁ, আমরা মনে করো ধরো আমরা প্রাণ আরএফএলের কিছু কমার্শিয়াল পেপার কিনে রাখলাম, কেন? যাতে আমরা ডিভিডেন্ড পেতে পারি, যেন আমরা ইন্টারেস্ট পেতে পারি। আবার যখন আমাদের টাকা দরকার হবে তখন আমরা যেন এইগুলাকে বিক্রি করে দিয়ে আমাদের টাকাটা কালেক্ট করতে পারি। সো আমি বলতে পারি যে আমরা প্রত্যয় আমাদের জন্য এই প্রাণ আরএফএলের সিকিউরিটিস, স্কোয়ারের সিকিউরিটিস, এই একমির সিকিউরিটিসগুলো হলো মার্কেটেবল সিকিউরিটিস। কি স্যার? বা বাজারযোগ্য সিকিউরিটিস। এই বাজারযোগ্য সিকিউরিটিসগুলো যদি আমরা ক্রয় করি, অবভিয়াসলি এটা কি
বিনিয়োগ কার্যক্রম। এটা কি স্যার? আবার আমরা যদি এগুলোকে বেচে দিই, এটাও কি হবে? বিনিয়োগ কার্যক্রম। তাহলে বলো মার্কেটেবল সিকিউরিটিজ বা বাজারযোগ্য সিকিউরিটিজ কাকে বলে? আমাদের কোনো ডাউট আছে? নো। তো এই সিকিউরিটিসগুলো ক্রয় করা, এই সিকিউরিটিসগুলো বিক্রি করা, এটাও কোথায় আসবে বলো তো স্যার? বিনিয়োগ কার্যক্রমে আসবে। তো বিনিয়োগ কার্যক্রমে আলটিমেট এই চারটা জিনিসই আসে, এর বাইরে আর তেমন কিছু নাই, থাকলেও খুবই এক্সেপশনাল, খুবই রেয়ার, যেটা তোমাদের হয়তো ফেস করতে হবে না। তাহলে বিনিয়োগ কার্যক্রমের আইটেম কয়টা স্যার বলো? 1 স্থায়ী সম্পদ ক্রয়, 2 স্থায়ী সম্পদ বিক্রয়, 3 বাজারযোগ্য সিকিউরিটিজ ক্রয়, 4 বাজারযোগ্য সিকিউরিটিজ বিক্রয়। এখন তোমরা বলো আমরা যদি স্থায়ী সম্পদ ক্রয় করি আমাদের কাছে কি টাকা আসবে না চলে যাবে? টাকা চলে যাবে। তাহলে এটা কি যোগ হবে না বিয়োগ হবে? কেন? টাকা চলে যাচ্ছে, তাহলে বিয়োগ হবে। এখন আর আগের মতো চিন্তা করো, ভালো মন্দ না, এখন সিম্পলি চিন্তা করো। আমি তো ভালো মন্দ বলছি শুধু পরিচালনের জন্য। এখন তুমি যখন বিনিয়োগে থাকবা, যখন তুমি অর্থায়নে থাকবা, তখন আর ভালো মন্দ চিন্তা করার দরকার নেই। তখন চিন্তা করো টাকা আসছে না গেছে। তো আমি যদি স্থায়ী সম্পদ ক্রয় করি আমার কাছে কি টাকা আসবে? ওই লোক তো আমার দুলাভাই লাগে না যে ভাই নে মেশিনও নে, সাথে গাড়ি ভাড়াও নিয়ে যা, তাই না? আচ্ছা, এরকমটা হবে না। সো আমি যদি মেশিন কিনি, আমি যদি জমি কিনি, অবভিয়াসলি আমার কাছ থেকে টাকা যাবে। দ্যাটস ওয়াই এটা কি হবে বলো? মাইনাস। আচ্ছা, যদি আমি স্থায়ী সম্পদ বিক্রি করি তাহলে বলো টাকা যাবে নাকি আসবে? তাহলে এটা কি হবে? প্লাস। যদি আমি বাজারযোগ্য সিকিউরিটিজ ক্রয় করি টাকা আসবে না যাবে? যাবে। তাহলে কি হবে? মাইনাস। যদি আমি বাজারযোগ্য সিকিউরিটিজ বিক্রি করি টাকা আসবে, সো এটা কি হবে স্যার? প্লাস। তো এখন বলো এই যে বিনিয়োগ কার্যক্রমে কারা কারা আসবে? কোনো ডাউট আছে আমাদের? না। কারা যোগ হবে কারা বিয়োগ হবে? কোনো ডাউট আছে? না। ওকে, তাহলে আমরা এখন পরেরটাই যাই। আচ্ছা স্যার, তোমাদের কাছে কি কঠিন মনে হইতেছে না খুবই ইজি? অব্যবসায়ী? হ্যাঁ, অব্যবসায়ীটা অনেক ঝামেলা। না, এটা অ্যাকাউন্টিং এরও। অব্যবসায়ী তো 1 নম্বর চ্যাপ্টার, আর এটা হলো 3 নম্বর চ্যাপ্টার। বিশ্বাসই করে না আমারে। আল্লাহ আল্লাহ আমারে জান্নাতে উঠায় না আল্লাহ, এদের সাথে থাইকা। বলো একটু তো ভাই প্রশংসা করো, এত সুন্দর করে বুঝাই দিতেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা চলো এবার স্টার্ট করি আমরা। এই ওকে, এখন আমাদের পার্টটার নাম কি বলো? অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন অর্থায়ন কার্যক্রম থেকে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করব সেটা শিখব। স্যার অলরেডি আমরা এখানে যারা আছি সবাই কিন্তু জানি অর্থায়ন কার্যক্রমে কোন আইটেমগুলো আসবে? দীর্ঘমেয়াদী দায়। আর দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা দীর্ঘমেয়াদী দায়ের সাথে ইকুইটি সিকিউরিটিসগুলোকেও বুঝতেছি। কাকে স্যার? ইকুইটি সিকিউরিটিস। ইকুইটি মানে কি? ইকুইটি মানে মালিকানা। এই মালিকানা সত্ত্ব আমরা কালেক্ট করি যে সিকিউরিটিস দিয়ে। ধরো দেখো, আমরা যখন এই অধ্যায়টা করব আমরা কিন্তু ওই যে এক মালিকানা ব্যবসা নিজেদেরকে মনে করব না, বা আমরা নিজেদেরকে অংশীদারও মনে করব না। অবভিয়াসলি আমরা নিজেদেরকে কি মনে করব? কোম্পানি। আমরা কি? কোম্পানি। এই অধ্যায়টা করার সময় তোমার মাইন্ড সেটআপটা এটাই রাখতে হবে যে আমরা হচ্ছি কোম্পানি। তো একটা কোম্পানি কি করে? তার মূলধনটা, মালিকানা সত্ত্বটা কিভাবে কালেক্ট করে? হয় সাধারণ শেয়ার ইস্যু করে, অথবা অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, তাই না? এইভাবেই তো কালেক্ট করে। আর ঋণ নেয় কীভাবে বলো? বন্ড ইস্যু করে, বা ডিবেঞ্চার ইস্যু করে, ওকে, বা প্রদেয় নোটের মাধ্যমে। সো আমরা যখন অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করব তখন আমাদের মাথায় রাখতে হবে এখানে শুধুমাত্র এই দীর্ঘমেয়াদী ঋণের যে উৎসগুলো আছে, মালিকানা সত্ত্বের যে উৎসগুলো আছে, এই উৎসগুলোকেই আমরা এখানে আনব। তো এই উৎসগুলো কি কি দেখো? সাধারণ শেয়ার 1, 2 কি? অগ্রাধিকার শেয়ার। এইগুলা দ্বারা কি করা হয়? মালিকানা মূলধন কালেক্ট করা হয় একটা কোম্পানির। দেন বন্ড, এটা দ্বারা কি করা হয়? দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয়। দেন ডিবেঞ্চার, এটা দ্বারা কি করা হয়? দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয় বা ঋণপত্র। এই যে বন্ড, ডিবেঞ্চার, এদেরকে এক কথায় আমরা কি বলি? ঋণপত্র। দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয়। প্রদেয় নোট, এটার আচ্ছা প্রদেয় নোটটাও কিন্তু অর্থায়নে আসবে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা, লেখার দরকার নেই, তোমরা স্লাইডটা ছবি তুলে গ্রুপে দিলেই তো হয়ে যায়। স্যার প্রদেয় নোট দেখো প্লিজ। প্রদেয় নোট, আচ্ছা প্রদেয় হিসাব এটা কি স্যার? চলতি দায়। কোথায় যাবে? পরিচালনে। প্রদেয় বিল, চলতি দায়, কোথায় যাবে? পরিচালনে। প্রদেয় নোট,
চলতি দায় কোথায় যাবে? পরিচালনায়। কিন্তু দেখো ওই দুইটা যদিও পরিচালনায় যাচ্ছে, বা প্রদেয় ব্যয় চলতি দায় কোথায় যাবে? পরিচালনায়। তাহলে প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় ব্যয় এরা চলতি দায় পরিচালনায় যাচ্ছে। প্রদেয় নোট এটাও তো চলতি দায় পরিচালনায় যাওয়ার কথা, কিন্তু এইবারটা হলো এক্সেপশনাল। এই প্রদেয় নোটটা কি স্যার? এক্সেপশনাল। ও যদিও চলতি দায় বাট পরিচালনায় যাবে না, কোথায় যাবে? অর্থায়নে যাবে। কোথায় যাবে? কেন? কারণ হলো প্রদেয় নোটটা ওই তিনটার মতো না, যদিও চলতি দেয় বাট ওই তিনটা চলতি দেয়ের মতো না। প্রদেয় নোট হলো এমন একটা নোট যেটা দিয়ে একটা ব্যবসায়ী বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি সরাসরি টাকা কালেক্ট করে। ধরো আমি তোমার থেকে ধারে পণ্য ক্রয় করছি, তুমি কি? প্রদেয় হিসাব। ধারে পণ্য ক্রয় করার জন্য আমি তোমাকে একটা ডকুমেন্টস বা বিল দিলাম, এটার নাম প্রদেয় বিল। আমি তোমার থেকে অল্প সময়ের জন্য টাকা ধার নিচ্ছি, এই বাবদ আমি তোমাকে যেই দলিলটা দেবো এটার নাম হলো প্রদেয় নোট। তাহলে প্রদেয় নোটটা সরাসরি টাকা কালেক্টের জন্য ইউজ হয়, টাকা ঋণ নেওয়ার জন্য, টাকা ধার নেওয়ার জন্য বা টাকা সংগ্রহ করার জন্য ব্যবহার হয় প্রদেয় নোট। দ্যাটস ওয়াই প্রদেয় নোটটা চলতি দায় হওয়া সত্ত্বেও পরিচালন কার্যক্রমে যাবে না। কোথায় যাবে? অর্থায়নে। এটা একটু মাথায় রাখতে হবে যে প্রদেয় নোট এটা যদিও চলতি দায় পরিচালনে যাওয়ার কথা, বাট ওইখানে যাবে না, আসবে কোথায়? অর্থায়নে। আমি কি বুঝাতে পারতেছি স্যার? তাহলে সাধারণ শেয়ার একটু বলো। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, প্রদেয় নোট। কয়টা বললাম? আমরা যদি ইস্যু করি, একটা কোম্পানি এইগুলা ইস্যু করে কেন? টাকা কালেক্টের জন্য। এই যে এইগুলা যদি আমরা যে বাজারে বিক্রি করি, আর্থিক বাজারে, তার মানে এই কাজটাকে কি বলা হবে? ইস্যু করা। তো আমরা যদি এইগুলাকে ইস্যু করি তাহলে বলো আমাদের কাছে টাকা আসবে না যাবে? আমাদের কাছে টাকা আসবে। আমরা এইগুলাকে ইস্যু করলাম, অর্থাৎ আমরা এইগুলা আর্থিক বাজারে বিক্রি করলাম, তাহলে আমাদের কাছে কি হবে? টাকা আসবে। তার মানে এটা কি হবে বলো? প্লাস। স্যার তোমরা কি জানো সাধারণ শেয়ার ইস্যু করা হয় কিন্তু জীবনেও কোনো দিন এই টাকার কোম্পানি পরিশোধ করে না। এই সাধারণ শেয়ারের এটা একটা বৈশিষ্ট্য, একটা কোম্পানি যখন সাধারণ শেয়ার ইস্যু করে টাকা কালেক্ট করে, যার কাছে এটা বিক্রি করলো বা ইস্যু করলো ওই লোকটা শেয়ার হোল্ডার হিসেবে বিবেচিত হবে এবং সে কোম্পানির মালিক। সো যতদিন কোম্পানি থাকবে ততদিন পর্যন্ত সে কোম্পানির থেকে লভ্যাংশ পাবে, কোম্পানির ভোট দিতে পারবে, কোম্পানির পরিচালনায় সে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তার টাকাটা জীবনও কোম্পানির কাছ থেকে ফেরত চাইতে পারবে না। কোম্পানি কখনোই সাধারণ শেয়ার হোল্ডারদের টাকা পরিশোধ করবে না। হ্যাঁ, তাহলে ধরো তুমি কিনছো প্রত্যয়ের সাধারণ শেয়ার, তুমি কিনছো, তুমি এখন কি শেয়ার হোল্ডার, মালিক। তুমি কিন্তু আইসা বলতে পারবে না স্যার এই যে শেয়ার ফেরত নিয়ে আমার টাকা দেন, এটা তুমি বলতে পারবে না। তুমি চাইলে এই শেয়ারগুলো সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারবে, বাট তুমি কোনোদিন এই শেয়ারগুলো কোম্পানির কাছে এসে ফেরত দিয়ে টাকা দাবি করতে পারবে না। কোম্পানি কখনোই এই শেয়ারগুলোর টাকা ফেরত দিবে না। দিবে কখন জানো? যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, কোম্পানির বিলুপ্তি ঘটে। কোম্পানির যখন বিলোপ সাধন ঘটবে তখন কোম্পানি কি করবে? তোমার এই শেয়ারের টাকা ফেরত দিবে। তাও আগে ঋণদাতাদের টাকা ফেরত দিবে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দিবে, এরপরে গিয়ে তোমার টাকা ফেরত দিবে যদি থাকে। বুঝছো? আচ্ছা, তাহলে সাধারণ শেয়ার আমরা ইস্যু করি, আমরা তো কোম্পানি, আমরা সাধারণ শেয়ার ইস্যু করতে পারি, কিন্তু আমরা কখনোই সাধারণ শেয়ারের টাকা পরিশোধ করি না। এই সাধারণ শেয়ার বাদে বাকি যারা আছে, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, প্রদেয় নোট, এদের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। ধরো কারো 10 বছর, কারো 5 বছর, কারো 6 মাস। এই মেয়াদ যখন শেষ হয় তখন আমরা বাকিগুলাকে কি করি? এদেরকে পরিশোধ করে দিই। তার মানে অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা ঋণপত্র বা প্রদেয় নোট নির্দিষ্ট মেয়াদকাল থাকলে মেয়াদকাল পরে আমরা এগুলা কি করি? পরিশোধ করে দিই। এখন বলো এদেরকে যদি আমরা পরিশোধ করি টাকা আসবে না যাবে? যাবে। তাহলে এটা কি হবে বলো? মাইনাস। কি হবে? মাইনাস। এরপর আসো, আমি যদি ব্যাংক ঋণ নেই বা ঋণ নেই বা বন্ধকি ঋণ নেই, এই যে ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে? টাকা যাবে না আসবে? তাহলে কি হবে? প্লাস। যদি আমরা ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ পরিশোধ করে দিই টাকা আসবে না যাবে? যাবে। তাহলে এটা কি হবে? মাইনাস। আর যদি আমরা লভ্যাংশ প্রদান করি, এই লভ্যাংশ প্রদান করলে টাকা আসবে না যাবে? সেটা কি হবে? মাইনাস। এখন তাহলে আসো আমরা অর্থায়ন কার্যক্রমে কারা আসবে মোটামুটি বুঝতে পারছি। তাহলে অর্থায়ন কার্যক্রমে কারা আসতেছে একটু আমার সাথে বলো। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, প্রদেয় নোট যদি ইস্যু করা হয়। 2, সাধারণ শেয়ার ব্যতীত বা সাধারণ শেয়ার বাদে বাকি যেগুলো আছে, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, প্রদেয় নোট যদি পরিশোধ করা হয়।
যদি ঋণ বা ব্যাংক ঋণ বা বন্ধকি ঋণ গ্রহণ করা হয়, যদি ঋণ বা ব্যাংক ঋণ বা বন্ধকি ঋণ পরিশোধ করা হয়, যদি লভ্যাংশ পরিশোধ করা হয়। এই আইটেমগুলো কোথায় আসবে স্যার? অর্থায়ন কার্যক্রমে আসবে। জাস্ট এই আইটেমগুলোকে আমরা অর্থায়ন কার্যক্রমে আনবো। ওকে, এখন অর্থায়নে আনলাম, তো যদি টাকা পাওয়া যায় তাহলে কি করব? যোগ। যদি টাকা চলে যায় তাহলে কি করব? বিয়োগ। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, প্রদেয় নোট ইস্যু করলে বা বাজারে বিক্রি করলে অবভিয়াসলি আমাদের কাছে টাকা আসবে। সো এগুলো কি হবে? যোগ। যদি আমরা এগুলোকে পরিশোধ করে দিই অবভিয়াসলি আমাদের কাছ থেকে টাকা চলে যাবে। সো এগুলো কি হবে? বিয়োগ। যদি আমরা ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ নেই অবভিয়াসলি আমাদের কাছে টাকা আসবে। সো কি হবে? যোগ। যদি আমরা এগুলো পরিশোধ করে দিই মাস্ট বি আমাদের কাছ থেকে টাকা চলে যাবে। সো কি হবে? বিয়োগ। আর হলো লভ্যাংশ প্রদান। আমরা লভ্যাংশ প্রদান করলে কি হবে? টাকা চলে যাবে। সো কি হবে? বিয়োগ। তবে আমি এখানে একটা কথা বলি, আমরা যে লভ্যাংশ প্রদান করি, লভ্যাংশ দিই, স্যার লভ্যাংশ বুঝো কাকে বলে? ধরো আমি হলাম প্রত্যয়, তোমরা হইলা শেয়ার হোল্ডার, তোমরা আমার কোম্পানির কি মালিক। এখন প্রত্যয় যেই প্রফিট করবে এই প্রফিটটা কাদের? মালিকদের, শেয়ার হোল্ডারদের, তোমাদের। এই প্রফিটটা আমি তোমাদের দিয়ে দিব, এটাই হলো লভ্যাংশ। এখন কোম্পানি কি করে জানো? লভ্যাংশ দুইভাবে দেয়। কয়ভাবে? যে টাকাটাই আমি দিয়ে দিলাম, এটাকে বলে নগদ লভ্যাংশ। এটা কি হবে? অর্থায়ন কার্যক্রম থেকে মাইনাস হবে, কারণ নগদ টাকা চলে গেছে। আরেকটা হলো আমি টাকা দিলাম না, ফ্রিতে শেয়ার দিলাম, ওই টাকার সমপরিমাণ শেয়ার আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তাহলে বলো আমার কাছ থেকে কি টাকা গেছে? তাহলে শেয়ার লভ্যাংশ যদি দেওয়া হয় বা বোনাস শেয়ার যদি লভ্যাংশ হিসেবে দেওয়া হয় তাইলে কিন্তু মাইনাস হবে না। তাই লভ্যাংশ প্রদান বলতে আমরা নগদ লভ্যাংশ প্রদানকে বুঝতেছি। কি স্যার? নগদ লভ্যাংশ প্রদানকে বুঝতেছি। তাহলে নগদ লভ্যাংশ যদি প্রদান করা হয় এটা অর্থায়ন কার্যক্রম থেকে মাইনাস হবে। কিন্তু যদি বোনাস শেয়ার প্রদান করা হয় বা শেয়ার লভ্যাংশ বা স্টক ডিভিডেন্ড পে করা হয় তাহলে কিন্তু এখানে মাইনাস হবে না, জাস্ট ক্যাশ ডিভিডেন্ডটা আসবে। ওকে, আমরা কি বুঝতে পারছে? কিছু জিনিস আছে যেগুলো নগদ প্রবাহ বিবরণীতে কখনোই আসবে না। ওকে, এমন জিনিস কয়টা বলো তো? দুইটা। কয়টা? দুইটা। আমরা যখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব কখনো, নেভার এভার, কখনোই কোনোদিনও নগদ প্রবাহ বিবরণীতে আসবে না এমন উপাদান কয়টা? দুইটা। এক হলো পুঞ্জীভূত অবচয়। কি স্যার? এবার এটা যারই হোক না কেন, এটা দালান কোঠার হোক, আসবাবপত্রের হোক, যন্ত্রপাতি যার হোক, যে কোনো সম্পদের পুঞ্জীভূত অবচয় আমরা নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত করব না। তাহলে এই যে পুঞ্জীভূত অবচয়, এই আইটেমটা বাদ। এই পুঞ্জীভূত অবচয় নামক আইটেমটাকে আমরা নগদ প্রবাহ বিবরণীতে কি করব না? অন্তর্ভুক্ত করব না। ওকে, এটা বাদ। আরেকটা আইটেম কখনোই নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না, ওই আইটেমটা কে বলো তো? সংরক্ষিত আয়। কে স্যার? এই সংরক্ষিত আয়টাকেও আমরা কখনো নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত করব না। তাহলে যখন আমরা নগদ প্রবাহ বিবরণী করব প্রশ্ন থেকে প্রথমে আমরা দুইটা জিনিস বাদ দিয়ে দিব। এক, পুঞ্জীভূত অবচয়, দুই, সংরক্ষিত আয়। ওকে, আচ্ছা, অবচয়কে কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে না। অবচয় কোথায় আসবে বলো তো? পরিচালনে। কিন্তু পুঞ্জীভূত অবচয়টা কোথাও আসবে না। হ্যাঁ, আবার নিট আয়, নিট মুনাফা, একে কিন্তু বাদ দেওয়া যাবে না। বাদ দিতে হবে কাকে? সংরক্ষিত আয়কে। না, আর কোনো এন্ট্রি নাই, জাস্ট এই দুইটা এন্ট্রি। এরা কি হবে না? নগদ প্রবাহ বিবরণীতে কখনোই অন্তর্ভুক্ত হবে না। ওকে, এবার আসো আমরা আরেকটা এক্সেপশনাল আইটেম নিয়ে কথা বলি। ও হইল এই যে নগদ। কি স্যার? আচ্ছা, নগদ এটা কি? চলতি সম্পদ। কোথায় আসার কথা? পরিচালনে। কিন্তু নগদ যদিও চলতি সম্পদ, যদিও এটা পরিচালনে আসার কথা, বাট নগদকে আমরা পরিচালনে আনবো না। তাহলে কি বিনিয়োগে আনবো? না। তাহলে কি অর্থায়নে আনবো? না। নগদকে আমরা পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন কোথাও আনবো না। আমি ওই যে যখন ফরম্যাটটা দেখাইছি মনে আছে? সবার শেষে নিট নগদ বৃদ্ধি বা নিট নগদ হ্রাসের সাথে আমরা যোগ করছি কি? প্রারম্ভিক নগদ। কাকে যোগ করছি? তাহলে প্রারম্ভিক নগদ মানে কি জানো? এই যে গত বছরের নগদ। এই যে গত বছরের নগদ যেটা, এই নগদটাকে আমরা কি বলবো? প্রারম্ভিক নগদ। কি বলবো স্যার? প্রারম্ভিক নগদ। আর চলতি বছরের যে নগদ, এই নগদটাকে আমরা কি বলবো স্যার? সমাপনী নগদ। আমি কি বুঝাতে পারলাম? তাহলে নগদ যদিও এটা চলতি সম্পদ, যদিও এটা পরিচালনে আসার কথা, বাট আমরা নগদকে পরিচালন কার্যক্রমে অন্তর্ভুক্ত করব না। গত বছরের যে নগদটা, যেমন এখানে 17 সাল 18 সাল দুইটা সাল আছে,
তো সবসময় লেটেস্ট যেটা সেটা হলো চলতি বছর, অর্থাৎ 18 সাল হলো চলতি বছর। প্রিভিয়াস যেটা সেটা হলো গত বছর, অর্থাৎ 17 কি গত বছর। তাহলে গত বছরের যে নগদ এটা হলো কি এই বছরের প্রারম্ভিক। সো গত বছরের নগদটাকে এই বছরের কি বলবো প্রারম্ভিক নগদ। আর এই বছরের যে নগদ এটাকে আমরা কি বলবো সমাপনী নগদ, রাইট? তাহলে এই যে গত বছরের নগদ এটা প্রারম্ভিক নগদ, এটা কি হবে ওই যে সবার শেষে নিট নগদ হ্রাস বা নিট নগদ বৃদ্ধির সাথে কি হবে যোগ হবে। যোগ করার পর আমরা যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটার নাম কি সমাপনী নগদ। সমাপনী নগদটা কার সমান হইতে হবে এই চলতি বছরের নগদের সমান হইতে হবে। যদি হয় বুঝবা তোমার অঙ্ক হয়েছে, না হইলে না। বুঝছে? তাহলে বলো এই নগদকে আমরা কি পরিচালনায় নিব? উত্তর হলো না, এটাকে পরিচালনায় নিব না, এটাকে সবার শেষে নিব। তাহলে নিবই না একদম নগদ প্রবাহ বিবরণীতে। কাকে বলো? পুঞ্জীভূত অপচয় আর সংরক্ষিত আয়, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন, এই পার্টগুলোতে নিব না কাকে? নগদকে। নগদকে কোথায় নিব? সবার শেষে নেট নগদ হ্রাস বা বৃদ্ধির সাথে প্রারম্ভিক নগদটা কি করব যোগ, আর সমাপনী মাইনাস করবো না। যোগ করার পরে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা কার সমান হবে? সমাপনী নগদের সমান। বুঝছি আমরা? আচ্ছা, আগে আমি এক্সেপশনালগুলো নিয়ে কথা বলে নিলাম, এইবার আসলে আমরা অ্যাজ ইউজুয়ালি চিন্তা করি। স্যার এখানে কি বলছে বলো তো, আমরা সম্পদগুলো একটু অ্যানালাইসিস করি। আচ্ছা এখানে কি বলছে বলো? আচ্ছা প্রাপ্য হিসাবটা কি? চলতি সম্পদ। তাহলে কোথায় যাওয়ার কথা? পরিচালনে। আচ্ছা দেখো গত বছর প্রাপ্য হিসাব কত ছিল আর এই বছর কত? তাহলে গত বছরে যা এই বছরে কি তা বাড়ছে না কমছে? কমছে। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে। কত টাকা হ্রাস পেয়েছে স্যার বলো তো? 1100 টাকা। কত? 1100 টাকা। তাহলে এই যে প্রাপ্য হিসাব হ্রাস পেল 1100 টাকা, অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পেল 1100 টাকা। সো এটাকে আমরা কোথায় নিব? পরিচালন কার্যক্রম। কোথায় নিব স্যার? পরিচালন কার্যক্রমে নিব। তাই না বলো? কঠিন না সহজ? খুবই সহজ। এবার আসো ভূমি। কি দেয়া আছে স্যার? ভূমি। আচ্ছা বলো গত বছরে ভূমি কত ছিল? 13,000। এই বছর ভূমি কত? 10,000। তাহলে ভূমি গত বছর যা ছিল এই বছর কি তা আছে না কমছে? কত কমছে? তাহলে ভূমি হ্রাস পেয়েছে, রাইট? কত? 3,000 টাকা। আচ্ছা বলো তো তাহলে এই যে ভূমি হ্রাস 3,000 টাকা এটা কোথায় যাবে? বিনিয়োগ কার্যক্রমে। কোথায় যাবে? বিনিয়োগ কার্যক্রমে। এটা তো পরিচালন। আচ্ছা হ্রাস পাইছে মানে কি আমরা বিক্রি করছি, সো এটা কি হবে? প্লাস হবে। এটা আমরা বলবো ভূমি বিক্রয়। অবভিয়াসলি টাকাটা প্লাস হবে, বিনিয়োগ কার্যক্রমে যাবে। স্যার আসো আমরা দালান কোঠার দিকে তাকাই। দালান কোঠা গত বছর কত? 35। এই বছর কত? 35। বাড়ছে? কমছে? চেঞ্জ হয়েছে? আনচেঞ্জড। তাহলে দেখো দালান কোঠা এটা বিনিয়োগে যাওয়ার কথা, বাট যাবে? যাবে না। কেন যাবে না? কারণ চেঞ্জ হয় নাই। আচ্ছা এরপরে কি আছে? পুঞ্জীভূত অবস্থা, এটা তো আসবেই না, এটা বাদ। মোট সম্পদ, ভাই মোট সম্পদ তো আলাদা কোনো আইটেম নেই, এগুলোই। সো মোট সম্পদ তো আমরা কাউন্ট করব না, করব বাদ। এবার আসো আমরা দায় এবং মালিকানা সত্ত্বে চলে যাই। হ্যাঁ, তো দায় এবং মালিকানা সত্ত্বে যদি আমরা আসি, আচ্ছা ফার্স্টে কি দেয়া আছে বলো? প্রদেয় হিসাব মানে পাওনাদার, এটা কি চলতি দায়। আচ্ছা গত বছর কত ছিল বলো? 16,550। এই বছর কত? 7,180। একটু মাইনাস করো তো ক্যালকুলেটরে। 7,185 থেকে আমরা 16,550 বাদ দিই, কত হবে দাও? আচ্ছা 7,000। দেখো গত বছর আমাদের প্রদেয় হিসাব ছিল 16,550, এই বছর কত? 7,185। তাহলে বলো বাড়ছে না কমছে? একটু দেখো গত বছরের তুলনায় এই বছর বাড়ছে না? কিভাবে কমলো? ও সরি, হ্যাঁ কমছে। 16,000 থেকে কমে 7,000 হয়েছে। আমি ওটা 17,000 খেয়াল, সরি। তাহলে কমে কত হয়েছে? তাহলে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, রাইট? প্রদেয় হিসাব হ্রাস কত? 9,065। আচ্ছা তাহলে এই যে প্রদেয় হিসাবটা যে চলতি দায়, যাও তাহলে প্রদেয় হিসাব হচ্ছে কি চলতি দায়। এই চলতি দায়টা কি হয়েছে? হ্রাস পেয়েছে। তো চলতি দায় কমে গেলে কোথায় যাবে? পরিচালন কার্য। তাহলে আমরা এই যে প্রদেয় হিসাব হ্রাস পেল 9,365 টাকা, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? পরিচালন কার্যক্রমে নিয়ে যাব। সাধারণ শেয়ার মূলধন। সাধারণ শেয়ার দেখো, সাধারণ শেয়ার গত বছর কত ছিল? 34,500। এই বছর কত? 37,500। তাহলে কি হলো? বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? কত? 3,000। 34,000 থেকে 500 থেকে বেড়ে কত হলো? 37,000।
500, তাহলে 3000 টাকা। তো সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি পেল, রাইট? আচ্ছা, কত বৃদ্ধি পেল? আরে আমার ব্রেইন এখন কাজ করতেছে না, এত এত কথা বলছি না। আচ্ছা, তাহলে বলো সাধারণ শেয়ার বৃদ্ধি পেয়েছে, তো সাধারণ শেয়ার বাড়লে বা কমলে কোথায় যায়? অর্থায়ন কার্যক্রমে যায়। কোথায় যায়? তাহলে আমরা এটাকে কোথায় নিব বলো? অর্থায়ন কার্যক্রমে নিব। ওকে, আমরা সবাই ব্রেনলেস হয়ে যেতেছি, মানে জানতে 2.5 ঘন্টা মানে কি? এই শোনো, ওই যে ওই জানতে জানতে আমরা সবাই জানোয়ার হয়ে যেতেছি। এই দেখো, ওকে, তাহলে সাধারণ শেয়ার মূলধন গত বছর ছিল 34,500, এই বছর কত? 37,500। তার মানে কি বেড়ে গেছে? কত বেড়ে গেছে? 3000 টাকা বেড়ে গেছে। এই যে 3000 টাকা বাড়লো, সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি 3000, এটা কোথায় যাবে? অর্থায়ন কার্যক্রমে যাবে, তাই না? বলো। আচ্ছা, এই যে আমি যে ভেঙে ভেঙে বলতেছি ভাই, সবাই বুঝবা, তুমি তো বুঝবা, তোমার বাসার কাজের বুয়ার এনে বসে রাখো, ওই ভিডিও বুঝবে, তাই না? সো একটু মনোযোগ দিলে হয়। আচ্ছা, এখন বলো এইখানে আর কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই। স্যার, এবার আমরা নিচের তথ্যগুলো একটু দেখি। হ্যাঁ, নিচের তথ্য একটু জাজ করি। দেখো, এখানে নেট মুনাফা দেয়া আছে 18,500। স্যার, নেট মুনাফা এটা কোথায় যায়? গুড, তাহলে নেট মুনাফাটা আমরা কোথায় নিব? পরিচালন কার্যক্রমে নিব, রাইট? আচ্ছা, নগদ লভ্যাংশ প্রদান দেয়া আছে। আচ্ছা, নগদ লভ্যাংশ প্রদান কোথায় যায়? এটা অর্থায়নে যায়, তাই না? বলো। আচ্ছা, ভূমি বিক্রয় করা হয়েছে 2,450। ওকে, ভূমি বিক্রয় করা হয়েছে কত? 2,450 টাকা। এটা কোথায় যায়? বিনিয়োগে যায়, রাইট? আমরা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো ডাউট আছে? নো। এবার আসো, আমি তোমাদেরকে কয়েকটা বিষয় দেখাই। হ্যাঁ, আচ্ছা স্যার, এই যে কোয়েশ্চেনটাকে যে তোমরা অ্যানালাইসিস করছ, এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করার সময় বলো তো, ভূমি হ্রাস পাইছে কয় টাকা? ভূমি হ্রাস কত? 3000। অর্থাৎ আমরা ভূমি বিক্রি করছি কত? 3000। ভূমি হ্রাস 3000 মানে ভূমি বিক্রি করছি কত? 3000। কিন্তু সমন্বয় বলতেছে ভূমি বিক্রয় 2,450। বলো কোনটা? হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ ওয়ান ইজ রং? শোনো, আমি অনেক সহজ করে তোমাদেরকে বুঝাইতেছি, কিন্তু বিষয়গুলো এত সহজ না যতটা সহজ আবার তোমরা ভাবো। এই পয়েন্টগুলোতেও আমি হাত দিচ্ছি, সো টাইম একটু লাগবেই ভাই, এটা তোমাদের জন্য। দেখো, প্রাপ্য হিসাব হ্রাস 1100 টাকা, এটা নিয়ে সমন্বয়ে কিছু আছে? নো। আচ্ছা, প্রদেয় হিসাব হ্রাস 9,365 টাকা, সমন্বয়ে কিছু আছে? নো। স্যার, আমি একটু বলি, এই যে আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণীতে এই চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি যদি তুমি দেখো, এটা নিয়ে আর তোমাকে সেকেন্ড টাইম চিন্তা করতে হবে না। এখানে যা দেখছো তাই নিয়ে পরিচালনায় বসায় দিবা। আমি যেটা বুঝে দিয়ে চাইতেছি, চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস, চলতি দায় বৃদ্ধি, তুমি যা দেখতেছো তাই, এইগুলাকে নিয়ে তোমার সেকেন্ড টাইম চিন্তা করার কোনো দরকার নাই। এখানে বলছে প্রাপ্য হিসাব হ্রাস 1100ই, এটা জীবনও চেঞ্জ হবে না। সো এটাকেই তুমি ধরে কোথায় বসাবে? পরিচালনায়। তোমাকে হেজিটেট ফিল করার দরকার নেই তোমার। আবার এখানে যে পরিচালনায় আর কি আছে? প্রদেয় হিসাব কত? 9,365 টাকা। এই যে তুমি যে আর্থিক অবস্থার বিবরণীতে পেলা যে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে 9,365, এটাকে ধরে তুমি সোজা পরিচালনায় বসায় দাও। এটাকে জাজ করার বা ক্রস কি চেক করার তোমার কোনো দরকার নাই। কিন্তু মাথায় রাখবা, বিনিয়োগের আইটেমগুলো তুমি যেটা দেখতেছো, এটা যা দেখতেছো তাকেই ধরে বিনিয়োগে নিয়ে বসানো যাবে না। বসানোর আগে একটু তোমাকে কি করতে হবে? ক্রস চেক করতে হবে। অর্থায়নের যে আইটেমগুলো তুমি দেখতেছো তাকে ধরেই অর্থায়নে বসানো যাবে না। তোমাকে বসানোর আগে কি করতে হবে? ক্রস চেক করতে হবে, আর নাহলে তুমি বিপদে পড়বে, তোমার ম্যাথ মিলবে না। যেমন আমরা এখানে দেখলাম যে ভূমি হ্রাস পেয়েছে 3000 টাকা। ভূমি হ্রাস পেয়েছে কত? তা ভূমি তো আর এমনি এমনি হ্রাস পায় নাই, ভূমি তো আর মরে যায় নাই। আমরা ভূমি কি করছি? বিক্রি করছি। কয় টাকা? এখন তুমি আর্থিক অবস্থা থেকে কি দেখলা? আর্থিক অবস্থার বিবরণী থেকে কি দেখলা? ভূমি বিক্রি হয়েছে 3000। এখন এই 3000 ধরে তুমি যদি বিনিয়োগ কার্যক্রমে বসাও যে ভূমি বিক্রয় 3000 টাকা, তোমার অঙ্কটা কি হবে? কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ সমন্বয় বলতেছে ভূমি বিক্রি করা হয়েছে কয় টাকা? 2,450 টাকা। কয় টাকা? তাহলে তোমার আর্থিক অবস্থার বিবরণী বলতেছে ভূমি বিক্রয় 3000, সমন্বয় বলতেছে ভূমি বিক্রয় কত? 2,450। তাহলে ভূমি বিক্রি করছো, দুই জায়গায় কি সেম কথা বলছে না দুই রকম কথা? তুমি এখন কনফিউজ না?
তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট? সমন্বয়। অলওয়েজ কে কারেক্ট? সমন্বয়। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর তথ্যটাকে আমরা ক্রস চেক করতে গিয়ে কি পেলাম? এই আর্থিক অবস্থার বিবরণীর তথ্যটা কি? ভুল। সঠিক কে? সমন্বয়। তাহলে আমি বিনিয়োগ কার্যক্রমে ভূমি বিক্রয় 3000 লিখবো না, কত লিখবো? 2450 টাকা লিখবো। কি লিখবো? বুঝছো? হ্যাঁ হ্যাঁ, না অর্থায়ন কেন করবে? ভূমিটা কি স্থায়ী সম্পদ না? স্থায়ী সম্পদ কোথায় যাবে? বিনিয়োগে। তাহলে আমরা বিনিয়োগে ভূমি বিক্রয় বসাবো। কত বসাবো? 3000? না, 3000 বসাবো না। ক্রস চেক করে আমরা কত পেলাম? তাহলে আমরা কি বুঝলাম? যে বিনিয়োগের আইটেম বা অর্থায়নের আইটেমটাকে বসানোর আগে কি করতে হবে? ক্রস চেক করতে হবে। কি করতে হবে? কার সাথে? সমন্বয়ের সাথে। কার সাথে? এখন যদি আর্থিক অবস্থার বিবরণীর কথাটাই সমন্বয়ের মধ্যে বলে তাহলে তো ঠিক আছে, বা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে সমন্বয়ে কিছু না বলে তাহলেও আর্থিক অবস্থার বিবরণী বসাবো। কিন্তু আর্থিক অবস্থার বিবরণীটা যদি সমন্বয়ে অন্যভাবে দেওয়া থাকে, যেমন ভূমি বিক্রয় 3000-এর পরিবর্তে দেওয়া আছে কত? 2450, আর্থিক অবস্থার বিবরণীর তথ্যটা সমন্বয়ে ঠিকভাবে দেওয়া নেই, অন্যভাবে দেওয়া আছে। এখন আমি কি করবো? কনফিউজড হয়ে যাব। আর কনফিউজড হলে অলওয়েজ আমরা প্রাধান্য দিব কাকে? সমন্বয়ের তথ্যটাকে। অর্থাৎ আমরা কাকে ব্যবহার করব? সমন্বয়ের তথ্যকে। তাহলে আমরা বিনিয়োগ কার্যক্রমে ভূমি বিক্রয় বসাবো কত? কিন্তু বলো আমার ভূমি কমছে কত? তার মানে 3000 টাকার ভূমিটাকে আমি বিক্রি করে পাইছি কত? তার মানে আমার কি হয়েছে? কত? 550 টাকা। কয় টাকা? তাহলে এই যে ভূমি বিক্রয়জনিত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কত টাকা? 550 টাকা। বুঝছি না বুঝি নাই? এখন বলো তো, এই যে ভূমি বিক্রি করলাম 2450 টাকায়, এটা কোথায় যাবে? বিনিয়োগে। কোথায় যাবে? কিন্তু ক্ষতি যে হইল এটা কোথায় যাবে? পরিচালনে। কোথায় যাবে? তাহলে ভূমি বিক্রয়জনিত ক্ষতি কি আমার প্রশ্নে আছে? নাই, কিন্তু আমরা খুঁজে বের করলাম এবং খুঁজে বের করে এটাকে কোথায় নিব? পরিচালনে নিব। বুঝছি নাকি বুঝি নাই? ওকে, এবার আসো অর্থায়নে। দেখো সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি 3000। কত স্যার? বলো সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি কত? আচ্ছা, এই যে সাধারণ শেয়ার মূলধন 3000 বাড়ছে, অর্থাৎ আমরা সাধারণ শেয়ার ইস্যু করছি 3000, এই কথাটা সমন্বয়ে কোথাও আছে? তুমি কি ক্রস চেক করতে পারতেছো? আচ্ছা, ক্রস চেক করার সুযোগ নাই, তাহলে যা আছে তাই। তাহলে আমরা সাধারণ শেয়ার ইস্যু কত বসাবো? অর্থায়নে নিয়ে 3000ই বসাবো, কারণ এটা তো আমার ক্রস চেক করার কিছুই নাই। বুঝছে? আচ্ছা স্যার, একটা বিষয় এখানে মিসিং আছে, বলো কি? অবচয়। কি? অবচয়টা মিসিং আছে। আচ্ছা, যারা অনেক বেশি টায়ার্ড ফিল করতেছো হেড ডাউন করো, অথবা আমি তো বলছি চলে যাও। আচ্ছা দেখো, মানে ধরো তোমার একটা মুরগির খোয়ার আছে, এখন আমি যদি যাই দেখি ওই খোয়ারে ডিম আছে, তো অবভিয়াসলি আমি কি বুঝবো? এখানে মাস্ট বি মুরগিও আছে। মুরগি না থাকলে ডিম কোত্থেকে আসবে? রাইট? এরকম না বিষয়টা? বা মুরগি ওই যে দিয়ে ডিম পাড়ায় না? তা আমি যদি তোমার বাসায় মুরগির ডিমের আছে, তার মানে অবশ্যই এখানে মুরগিও কি আছে, তাই না? আমার বাসায় গিয়ে কি তুমি বলবা যে স্যার আপনার বাসায় মনে হয় মুরগি আছে? কারণ এটা তো কোনো অস্তিত্ব, ফ্রিজে থাকতে পারে, এরকম তো কোনো অস্তিত্ব পাবা কোনো মানে কোনো ইন্ডিকেশনই তো নেই। স্যার একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে পুঞ্জীভূত অবচয় আছে না নাই? আচ্ছা, যদি পুঞ্জীভূত অবচয় থাকে তাহলে মাস্ট বি অবচয় থাকবে। অবচয়কে যোগ করেই তো কি পাওয়া যায়? কয়েক বছরের অবচয়ের সমষ্টিকে আমরা কি বলি? কয়েকটা বছরের অবচয়কে আমরা যোগ করলে কি পাবো? পুঞ্জীভূত অবচয়। যদি পুঞ্জীভূত অবচয় থাকতে হয় মাস্ট বি কি থাকতে হবে? অবচয় থাকবে। আচ্ছা এখন বলো, আমার কোয়েশ্চেনে কোথাও অবচয় আছে? নাই, কিন্তু পুঞ্জীভূত অবচয় আছে। আমরা তো জানি পুঞ্জীভূত অবচয় নগদ প্রবাহ বিবরণীর কোথাও বসে না। কোথাও বসে? বসে না। কিন্তু অবচয় বসে। কোথায় বসে? পরিচালন কার্যক্রমে বসে, তাই না? বলো, তাহলে অবচয়টা পরিচালন কার্যক্রমে বসে, বাট পুঞ্জীভূত অবচয় কোথাও বসে না। এখন আমি দেখতেছি আমার প্রশ্নের মধ্যে কি আছে? পুঞ্জীভূত অবচয় আছে। নাই কে? তাহলে এখন আমার দায়িত্ব অবচয়কে খুঁজে বের করতে হবে, করে পরিচালনে বসাইতে হবে। এখন আসো, আমরা যদি অবচয়টা পেতে চাই, স্যার দেখো আমরা যদি অবচয়টা পেতে চাই, আচ্ছা আমি আরেকটা কথা বলি, ধরো পুঞ্জীভূত অবচয় নাই, ধরো পুঞ্জীভূত অবচয় নাই, তাহলে বলো তো অবচয় আছে? অবচয় নাই, পুঞ্জীভূত অবচয় নাই, তার মানে অবচয় নাই। অবচয় নাই কিন্তু কে আছে? পুঞ্জীভূত অবচয় আছে, তার মানে অবচয় আছে। এখন কি করতে হবে? এটা খুঁজে বের করতে। এটা বের করা দেখো কত সহজ। স্যার গত বছরকে আমরা কি বলবো? প্রারম্ভিক। চলতি বছরকে কি বলবো? সমাপনী। তাহলে দেখো আমরা যেটা করব,
সেটা হলো না না, সেটা হলো সমাপনী পুঞ্জীভূত অবচয়। এটার সাথে আমি যোগ করব, কি যোগ করব জানো? না না, বিক্রয়কৃত সম্পত্তির পুঞ্জীভূত অবচয়, এটাকে আমি যোগ করব। আর বাদ দিব কি? প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়, এটাকে আমি কি করব? বাদ দিব। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে অবচয় বের করার সূত্রটা খুবই সহজ। হ্যাঁ, এই বছরের যেই পুঞ্জীভূত অবচয় অর্থাৎ সমাপনী পুঞ্জীভূত অবচয়, এটার সাথে যোগ করব বেচে দেওয়া সম্পত্তির পুঞ্জীভূত অবচয়, আর মাইনাস করব কি? প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, তাহলে সমাপনী পুঞ্জীভূত অবচয় বলতে আমরা চলতি বছরের পুঞ্জীভূত অবচয়কে বুঝতেছি। কয় টাকা? 7,500 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম কত বলো তো? 7,500। এটার সাথে আমরা যোগ করব, কি যোগ করব? বিক্রয়কৃত সম্পত্তির পুঞ্জীভূত অবচয়। এখন বলো, আমাদের এই কোয়েশ্চেনে এমন কোনো সম্পদ আছে যেটা আমরা বেচেছি? ভাই, তোমাদের আইকিউ পুরো মুরগির লেভেলের। এই বলো, এই কোয়েশ্চেনে এমন কোনো সম্পদ আছে যেটা আমরা বিক্রি করছি? এই আচ্ছা আচ্ছা, আছে না নাই বলো? ইয়েস। এই প্লিজ, এমন কোনো সম্পদ আছে যেটা বেচেছি? ইয়েস আছে। এই যে আমরা ভূমি হ্রাস পাইছে, মানে আমরা ভূমি বিক্রি করছি না, ভূমি বিক্রয় করছি। এখন প্লিজ, তাহলে আমাদের বিক্রয়কৃত একটা সম্পদ আছে, সেটার নাম কি? ভূমি। এখন বলো তো, এই যে আমরা যে ভূমি বেচলাম, এই যে বিক্রয় করলাম ভূমিকে, এই ভূমির পুঞ্জীভূত অবচয় কত সেটা কি দেয়া আছে? বা এটা বের করার উপায় আছে? উত্তর হলো না। যে আমরা ভূমি বেচছি কিন্তু ভূমির পুঞ্জীভূত অবচয় জানার কোনো উপায় নাই। তার মানে বিক্রয়কৃত সম্পদ আছে বাট এটার পুঞ্জীভূত অবচয় নাই। সো আমরা এটাকে কি দিলাম? 0। এবার মাইনাস করে দিব, কি মাইনাস করে দিব? তো প্রারম্ভিক মানে গত বছরের, তাহলে গত বছরের পুঞ্জীভূত অবচয় কত? 5,000। তাহলে আমরা এখানে 5,000 লিখলাম, ইকুয়াল তাহলে কত হয়? 2,500 টাকা। ওকে, তাহলে বলো তো আমরা কি অবচয় পেলাম? ইয়েস। কত পেলাম? 2,500। এই যে 2,500, এই 2,500কে আমরা কোথায় নিয়ে বসাবো? পরিচালন কার্যক্রমে নিয়ে বসাবো। ওকে, তাহলে দেখো, যদি অবচয় না থাকে আমরা খুঁজবো কাকে? পুঞ্জীভূত অবচয়। কাকে? তাহলে দেখো, পুঞ্জীভূত অবচয় এই ব্যাটা কিন্তু কখনোই সরাসরি নগদ প্রবাহ বিবরণীতে আসবে না, তবে যদি অবচয় না থাকে তখন এর কদর বেড়ে যাবে। তাকে দিয়ে আমাদের কি করতে হবে? অবচয়টা নির্ণয় করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আসে না, কে বলো তো? সংরক্ষিত আয়েরও কিন্তু কদর নাই, ওরে আমরা আনি না। কিন্তু জানো, এই অবচয় না থাকলে যেমন পুঞ্জীভূত অবচয়কে আমরা ব্যবহার করি, প্লেস যদি আমাদের কোয়েশ্চেনে এই নিট মুনাফাটা দেয়া না থাকে, ধরো আমাদের কোয়েশ্চেনে কি নাই? এই নিট মুনাফাটা ধরো দেয়া নাই, তখন কি করবো জানো? নিট মুনাফা না থাকলে, ওই যে অবচয় না থাকলে যেমন বের মানে আমরা দেখবো পুঞ্জীভূত অবচয় আছে কিনা, থাকলে অবচয় বের করব। তেমনি যদি প্রশ্নে নিট মুনাফা না থাকে আমরা সার্চ করব কাকে? সংরক্ষিত আয়কে। কাকে? যদি সংরক্ষিত আয় থাকে তাহলে অবশ্যই কে থাকবে? নিট মুনাফা থাকবে। ধরো আমাদের অঙ্কে, আচ্ছা আমাদের অঙ্কে নিট মুনাফা আছে না নাই? আছে 18,500, এটা ধরে পরিচালনায় বসাইলাম। ধরো মনে করো যে নিট মুনাফাটা নাই, এখন কি করব? তাকাবো সংরক্ষিত আয় আছে কিনা। আছে না নাই? আছে, তার মানে অবশ্যই কে আছে? নিট মুনাফা আছে। সো এখন বের করতে হবে ওই সেম ভাবে, এই যে অবচয় যেভাবে বের করছো না, সেম ভাবে বের করবা। তাহলে দেখো নিট মুনাফা কিভাবে বের করবা, খেয়াল করো। ধরো নাই, মানে নাই ধরো, এখন নিট মুনাফাটা আমরা বের করতেছি। তাহলে এখানে ফার্স্টে কি করবা? সমাপনী সংরক্ষিত আয়, এটার সাথে যোগ করবা কাকে? এই যে এখানে সমাপনী পুঞ্জীভূত অবচয়, এটার সাথে আমরা যোগ করছিলাম বিক্রয়কৃত সম্পত্তির মূল পুঞ্জীভূত অবচয়, না? তো এটা তো আর ওরকম না, কিন্তু ফরম্যাটটা এরকমই। তো আমরা সমাপনী সংরক্ষিত আয় এটার সাথে যোগ করব কাকে জানো? লভ্যাংশ প্রদানকে। কাকে? লভ্যাংশ প্রদানকে আমরা কি করব? যোগ করব। এরপর বাদ দিব কাকে? প্রারম্ভিক সংরক্ষিত আয়কে। কাকে বাদ দিচ্ছি স্যার? সংরক্ষিত আয়কে। তাহলে সমাপনী সংরক্ষিত আয় মানে কি? চলতি বছরের সংরক্ষিত আয় কয় টাকা বলো তো? 11,565 টাকা।
আচ্ছা 11,565 টাকা, এটার সাথে আমরা যোগ করব কাকে? লভ্যাংশ প্রদান। তাহলে লভ্যাংশ প্রদান কত আছে বলো তো স্যার? এই যে 16,935 টাকা, 16,935 টাকা মাইনাস করব কাকে? প্রারম্ভিক সংরক্ষিত আয়। প্রারম্ভিক সংরক্ষিত আয় কয় টাকা স্যার বলো তো? গত বছরেরটা 10,000। এই যে সংরক্ষিত আয় গত বছরে কত ছিল? 10,000। না ভুল না, এটা ওই যে মানে এটা হয়তো ইয়ারটা একটু উপরে উঠে গেছে। হ্যাঁ, তাহলে কত? 10,000 টাকা। এখন যদি তোমরা এটাকে যোগ বিয়োগ করো, করলে দেখো তো ভাই কত হয়? ও আমার কাছে আচ্ছা 11,565 16,935, ব্রেন পুরো খালি হয়ে যেতেছে। আচ্ছা তাহলে হয় কত স্যার বলো? 18,500 টাকা। প্লিজ স্যার কথা না, কত? তাহলে নেট মুনাফা কত বলো? আমাদের প্রশ্নে নেট মুনাফা কত? মিলছে? যদি আমাদের প্রশ্নে অবচয় দেয়া থাকতো, কত দেয়া থাকতো বলো? যদি আমাদের কোয়েশ্চেনে অবচয় দেয়া থাকতো কত থাকতো বলো? 2,500। নাই দেখে আমরা বের করছি 2,500। যদি থাকতো কত থাকতো? যদি এখানে 2,400 দেয় তাহলে তোমার অঙ্ক আর মিলবে না, এই যে এটা মিলবে না। যদি এখানে 2,600 দেয় তাহলেও কি হবে না অঙ্ক? যদি এখানে 18,500 জায়গায় 18,000ও দেয় প্রশ্নে, তোমার অঙ্ক আর মিলবে না। বুঝছো? তাহলে দেখো এই যে আমরা ম্যাথটা দেখলাম, অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিস থেকে আমরা কি বুঝলাম? যে চলতি সম্পদ আর হলো চলতি দায়, হ্যাঁ, বা যারা পরিচালন কার্যক্রমের আইটেম, এই বিবরণীতে আমি যত হ্রাস বৃদ্ধি পাচ্ছি ততকেই ধরে বসাই দিব, ক্রস চেক করার দরকার নেই। অর্থাৎ পরিচালনের তথ্যগুলোকে ক্রস চেক করা লাগবে না, তবে বিনিয়োগের তথ্যগুলোকে অবশ্যই কি করতে হবে? ক্রস চেক করে দেন বসাইতে হবে, আর নাহলে ভুল হইতে পারে। বিনিয়োগের তথ্যটা যদি সমন্বয়ে থাকে আমরা সমন্বয়টাকেই রাইট ধরবো, সো সমন্বয়টা বসাবো। যেমন আমরা ভূমি, যদি এখানে 3,000 হ্রাস পাইছে বা ভূমি 3,000 বিক্রি করছি বলতেছে বিবরণী, কিন্তু সমন্বয় বলতেছে কত? 2,450। তো আমরা বসাবো কত? 2,450 কি। আর আমরা বুঝলাম এখানে ক্ষতি হয়েছে কত? 550। এই ক্ষতিটাকে কোথায় বসাবো? পরিচালন। আবার সাধারণ শেয়ার বৃদ্ধি, মানে আমরা সাধারণ শেয়ার ইস্যু করছি, বিক্রি করছি কত? 3,000। এটাকে ক্রস চেক করা সম্ভব? কেন সম্ভব না? কারণ এই সম্পর্কিত কোনো তথ্য দেয়নি। তার মানে যেহেতু আমি ক্রস চেক করতে পারতেছি না, সো এই 3,000কেই আমি কোথায় বসাবো? অর্থায়নে। বুঝছে? আচ্ছা, পুঞ্জীভূত অবচয় কখনোই আসবে না, সংরক্ষিত আয় কখনোই আসবে না আমরা জানি, কিন্তু কোনো কারণে যদি আমাদের প্রশ্নের মধ্যে অবচয় দেয়া না থাকে তখন দেখতে হবে পুঞ্জীভূত অবচয় আছে কিনা। অবচয় নাই, পুঞ্জীভূত অবচয়ও নেই, তার মানে এই আইটেমটা বাদ। অবচয় নাই কিন্তু পুঞ্জীভূত অবচয় আছে, তাহলে বুঝতে হবে অবচয়টা দেয়া নাই, আমাদেরকে বের করে পরিচালনে বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে বের করব, করে যে মানটা পাবো পরিচালনে বসাই দেব। আচ্ছা, যদি প্রশ্নে নিট মুনাফা না থাকে তাহলে দেখতে হবে সংরক্ষিত আয় আছে কিনা। নিট মুনাফাও নাই, সংরক্ষিত আয়ও নেই, বুঝতে হবে নিট মুনাফা নামক আইটেমটা নাই। কিন্তু নিট মুনাফা নাই বাট সংরক্ষিত আয় দেয়া আছে, তাহলে বুঝতে হবে কি নিট মুনাফা বের করে দেন আমাদেরকে কি করতে হবে? পরিচালন কার্যক্রমে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা এই নিয়মে বের করব, করে বসাই দেব। বুঝছি? তাহলে এই যে অঙ্কটা আমরা যদি সলভ করি, বলো তো পরিচালনে কে কে যাবে? ফার্স্টে কাকে নিবা? নিট মুনাফাকে, তাই না? এরপরে কি? প্রাপ্য হিসাব হ্রাস, তারপরে কি? প্রদেয় হিসাব হ্রাস, তারপরে কি আসবে? তারপরে কি আসবে? ভূমি বিক্রয়জনিত ক্ষতি, তারপরে কি আসবে? অবচয়। বুঝছে? যদি আমি এরপর আমরা যখন বিনিয়োগ করব, বিনিয়োগে কে আসবে বলো? ভূমি ক্রয়, বিক্রয়। কি আসবে? ভূমি বিক্রয়। আর কেউ আসবে না? আর কেউ আসবে না। আমি যখন অর্থায়ন করব, অর্থায়নে কে আসবে বলো? সাধারণ শেয়ার ইস্যু, সাধারণ শেয়ার ইস্যু আসবে। আর কি আসবে? নগদ লভ্যাংশ প্রদান আসবে। আর কেউ আসবে না। তো আমরা নেট নগদ প্রবাহ পেয়ে যাবো। এই নেট নগদ প্রবাহের সাথে আমরা যোগ করব কাকে? এই যে গত বছরের নগদকে, অর্থাৎ প্রারম্ভিক নগদকে। তাহলে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটার নাম কি হবে? সমাপনী নগদ। আর অবশ্যই সমাপনী নগদ কত হইতে হবে? 8,150 হইতে হবে। এই হলো আমাদের পুরো বিষয়টা। দেখো, ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা নেক্সট ক্লাস। এই যে আমি যদি এতটুকু না বুঝাইতাম ভাই, আমি যা বুঝাইছি না সব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে।